আমরা আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। এই ইলেকট্রোস্ট্যাটিক্স পার্টের মধ্যে ফার্স্ট যে পার্টটা আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস। আজকে আমরা প্রথম ক্লাসে ইলেকট্রিক চার্জ নিয়েই ডিসকাস করব। তো আমরা প্রথমে আগে ইন্ট্রোডাকশনটা দেখি, কি কি ভাবে ব্যাপারটা ডেভেলপ করবে, গ্র্যাজুয়ালি ব্যাপারটাকে ওয়ান বাই ওয়ান খুব ক্যাটাগরিক্যালি ব্যাপারটাকে বোঝো। আমি প্রথমে কিছু এক্সাম্পলকে কনসিডার করি। ধরো তোমাকে একটা গ্লাস রড দেওয়া হয়েছে, যেখানে তোমাকে আরেকটা সিল্ক ক্লথ দেওয়া হয়েছে। তুমি গ্লাস রডটাকে রাব করলে উইথ এ সিল্ক ক্লথ। তাহলে পরে আমি এখানে কি বলছি? আমি এখানে বলছি হচ্ছে এ গ্লাস রড ইজ রাবড উইথ এ সিল্ক ক্লথ। আউটকামটা বলছি কি হবে। এবার ধরো তুমি স্নান করে এসছো, শ্যাম্পু করেছো, মাথা ড্রাই করলে, তোমার হুম বাড়িতে চিরুনি রয়েছে, সেই প্লাস্টিক হুম। কমকে পাস করালে থ্রু ইয়োর ড্রাই হেয়ার, এর একটা আউটকাম আসবে। এবোনাইট একটা মেটেরিয়াল, সেই ওই যেটা এবোনাইট, দিয়ে ফ্রিজের হ্যান্ডেল বানায়। হ্যাঁ, এবার এই এবোনাইটের রডকে তুমি যদি রাব করো ফ্লানেলের তোমার একটা পিস দিয়ে, তাহলে এদের এই এক্সাম্পল গুলো থেকে আমরা কি পাবো? যখন এই এক্সাম্পল গুলোকে একসাথে দেখানো হচ্ছে, তার মানে এদের থেকে একটা কিছু কমন আউটকাম পাওয়া যাবে নীলাদ্রি। সেই কমন আউটকামটা কি পাওয়া গেল? যে এরকম গ্লাস রডকে সিল্ক ক্লথ দিয়ে রাব করলে, বা প্লাস্টিক কমকে ড্রাই হেয়ারের মধ্যে দিয়ে পাস করালে, বা একটা এবোনাইট রডকে রাব করলে ফ্লানেলের একটা তোমার পিস দিয়ে, তখন তুমি দেখতে পাবে এই গ্লাস রড, প্লাস্টিক কম, এবোনাইট রড, এদের মধ্যে একটা প্রপার্টি ডেভেলপ করছে, একটা পাওয়ার ডেভেলপ করছে, যার জন্য এরা লাইট অবজেক্টস, সেই লাইট অবজেক্টস কি হতে পারে? স্মল পিসেস অফ পেপার হতে পারে, স্ট্র হতে পারে, লাইট ফেদার্স হতে পারে, এদেরকে অ্যাট্রাক্ট করতে পারছে। তাহলে এই এক্সাম্পল গুলোর আউটকাম বা রেজাল্ট তুমি কি পাচ্ছ? এই ফেনোমেনন গুলো থেকে আমরা রেজাল্টটা পাচ্ছি যে আফটার রাবিং এ গ্লাস রড উইথ এ সিল্ক ক্লথ, or when you have passed the plastic comb through dry hair, or when you have rubbed the ebonite rod with a flannel, then all these materials acquire the power of attracting light objects, like যেটা বললাম small pieces of paper, straw, lint, light feathers, etc. তাহলে এরা একটা পাওয়ারকে অ্যাকুয়ার করছে, যার জন্য এদের অ্যাট্রাকটিভ প্রপার্টি ডেভেলপ করছে। এইটা না, তুমি এবার তুমি যদি একটা সিম্পল গ্লাস রড নাও, তার মধ্যে কিন্তু এই অ্যাট্রাক্টিং পাওয়ারটা নেই। বা একটা প্লাস্টিক কম যদি নাও, ড্রাই হেয়ারের মধ্যে দিয়ে পাস না করিয়ে, তার মধ্যে কিন্তু এই পাওয়ারটা নেই। এগুলো করলে তখন তুমি এই অবজারভেশনটা পাচ্ছ। এইখানে এই যে রাফট সাবস্টেন্স গুলো, এখানে রাফট সাবস্টেন্স কে কে? গ্লাস রড, এবোনাইট রড, প্লাস্টিক কম, এরা যখন অ্যাট্রাক্ট করতে পারছে লাইট অবজেক্টসকে, তখন আমরা বলছি যে দিস রাফট সাবস্টেন্সেস আর সেড টু বি ইলেকট্রিফাইড অর ইলেকট্রিক্যালি চার্জ। বলা হচ্ছে যখন এরা অ্যাট্রাক্ট করতে পারছে। এবার কোয়েশ্চেন হচ্ছে, কেন এই অ্যাট্রাকটিভ পাওয়ারটা আসছে? খুব সিম্পল ওয়েতে দেখো, যখন তুমি একটা গ্লাস রডকে একটা সিল্ক ক্লথ দিয়ে রাব করছো, বা একটা প্লাস্টিক কমকে তোমার ড্রাই হেয়ারের মধ্যে দিয়ে পাস করাচ্ছ, বা একটা এবোনাইট রডকে রাব করছো ফ্লানেল দিয়ে, এখানে বেসিক্যালি হচ্ছে ফ্রিকশন বিটুইন দিজ মেটেরিয়ালস। তার মানে আমরা বলতে পারি ফ্রিকশনের জন্য এই সাবস্টেন্স গুলো, এই রাফ সাবস্টেন্স গুলো চার্জড হচ্ছে। তাহলে পরে আমাদের নেক্সট কনক্লুশন হচ্ছে কি, যে ডিউ টু ফ্রিকশন দ্য অ্যাবাভ মেনশন সাবস্টেন্সেস গেট চার্জড। তাহলে পরে এই যে রাফ সাবস্টেন্স, তাদের যে প্রপার্টির জন্য এরা লাইট অবজেক্টকে অ্যাট্রাক্ট করতে পারে, সেই প্রপার্টির একটা নাম দেওয়া হলো। সেই নামটা কি? সেই নামটা হচ্ছে ইলেকট্রিসিটি। তাহলে পরে বলা হচ্ছে দ্য প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ রাফ সাবস্টেন্সেস অ্যাট্রাক্ট লাইট অবজেক্টস ইজ কল্ড ইলেকট্রিসিটি। এবারে এই টোটাল প্রসেস, এই যে প্রপার্টিটা ডেভেলপ করছে কিভাবে? ডিউ টু ফ্রিকশন। তাহলে এই যে ইলেকট্রিসিটিটা ডেভেলপ করছে,
এটা হচ্ছে ডিউ টু ফ্রিকশন অর রাবিং। তাহলে এই ফ্রিকশন টার্মিনোলজিটাকে নিয়ে এই ইলেকট্রিসিটিটার নাম দেওয়া হলো ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। তাহলে কি বলা হলো? দ্য ইলেকট্রিসিটি ডেভেলপড ডিউ টু রাবিং অর ফ্রিকশন ইজ কল্ড ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা বলো? হুম। আচ্ছা, এবার তুমি যদি দেখো যে তুমি যখন এই বডিগুলোকে রাব করছো, সেই বডির উপরে যে চার্জটা ডেভেলপ করছে সেই চার্জটা যদি মুভ না করে, তাহলে আমরা এই ফ্রিকশনাল ইলেকট্রিসিটিকে বলবো স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তার মানে কি, ইফ দ্য চার্জেস অন এ বডি ডু নট মুভ, দ্য ফ্রিকশনাল ইলেকট্রিসিটি ইজ অলসো টার্মড অ্যাজ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এইবারে এই যে রাবড সাবস্টেন্সগুলো, যাদেরকে আমরা বলেছিলাম ইলেকট্রিফাইড অর ইলেকট্রিক্যালি চার্জড, তাহলে এটাকে আরেকটু বেটার ভাবে লিখবো কি, যে দ্য রাবড সাবস্টেন্সেস হুইচ শো দ্য প্রপার্টি অফ অ্যাট্রাকশন উইল বি টার্মড অ্যাজ ইলেকট্রিফাইড অর ইলেকট্রিক্যালি চার্জড। আমরা এই পার্টে সেই সমস্ত চার্জকে নিয়েই কনসিডার করব যারা বডির উপর অ্যাপিয়ার করবে কিন্তু মুভ করবে না। মুভ করলে কিন্তু সেটা কারেন্ট ইলেকট্রিসিটি ক্যাটাগরিতে পড়ে যাবে। তাহলে আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্সকে বলছি বা স্ট্যাটিক ইলেকট্রিসিটিকে বলবো, সেই ইলেকট্রোস্ট্যাটিক্স কথাটা কোথা থেকে ডেভেলপ করলো? যে ফিজিক্সের যেই ব্রাঞ্চ এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে ডিল করবে, সেই ব্রাঞ্চ অফ ফিজিক্সটাকেই আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক্স। তার মানে ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ার সময় আমাদের সব সময় মনে রাখতে হবে, দ্য চার্জেস হুইচ উইল অ্যাপিয়ার অন এ বডি ডিউ টু ফ্রিকশন অর রাবিং will not move. So the frictional electricity is basically static electricity. ক্লিয়ার হলো কিনা বলো? হুম। আচ্ছা, এবারে আমাদের একটু হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট দেখা যাক। এখানে কিছু বলতে পারো তোমার মানে ফাউন্ডার ফিগার রয়েছে এবং এদেরকে বলা হয় ওয়ান অফ মানে তোমার ফাদার্স। তাদেরকে আমরা একটু ডিসকাস করব আমাদের এই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের কেসে। প্রথম যার নাম আসে তিনি হচ্ছেন থেলস অফ মিলিটাস। ইন 600 বিসি এই থেলস অফ মিলিটাস, থেলস হচ্ছে একটা তোমার গ্রিসের একটা তোমার সিটির হুম। নাম। তো তিনি কিছু অবজার্ভ করেছিলেন। তিনি অবজার্ভ কি করেছিলেন? যে অ্যাম্বার, অ্যাম্বার হচ্ছে ওয়ান কাইন্ড অফ এ রেজিন। এই অ্যাম্বারকে যখন উলেন ক্লথ দিয়ে রাব করা হচ্ছে, তখন এই অ্যাম্বার লাইট অবজেক্টকে অ্যাট্রাক্ট করতে পারে। তিনি কি অবজার্ভ করেছিলেন? পিস অফ পেপার, বিটস অফ স্ট্র, লিন, ডাস্ট, এগুলোকে অ্যাম্বার অ্যাট্রাক্ট করছে। তো এই অ্যাম্বার যেহেতু ওয়ান কাইন্ড অফ রেজিন, সেই জন্য অ্যাম্বারের গ্রিক নেম ছিল ইলেকট্রন, বাট ইট ইজ নট ELECTRON। গ্রিক নেম ফর অ্যাম্বার ওয়াজ ইলেকট্রন, স্পেলিংটা দেখো ELEKTRON। বলা হয় যে এই ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিসিটি, ইলেকট্রন, এই যে টার্মগুলো ডেভেলপ করেছে তার অরিজিন হচ্ছে আমাদের এই গ্রিক নেম ফর অ্যাম্বার। সেই জন্য বলা হয় দিস ইজ দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ডস লাইক ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রন। এটা ছিল 600 বিসিতে থেলস অফ মিলিটাসের অবজারভেশন। এবারে চলে আসো অলমোস্ট তোমার 2200 ইয়ার্স লেটার। তিনি হচ্ছে, তার নাম হচ্ছে উইলিয়াম গিলবার্ট। তিনি কিছু এক্সপেরিমেন্ট পারফর্ম করেছিলেন এবং তার করেসপন্ডিং এক্সপ্লেনেশন তিনি দিয়েছিলেন। এটাকে বলা হয় উইলিয়াম গিলবার্টস এক্সপেরিমেন্টস অ্যান্ড এক্সপ্লেনেশন। উইলিয়াম গিলবার্টের একটা বিখ্যাত বই আছে যার নাম হচ্ছে ডি ম্যাগনেটে, যেটা 1600 এডিতে পাবলিশড হয়েছিল। সেখানে উইলিয়াম গিলবার্ট ফার্স্ট সাইন্টিফিক অ্যাকাউন্ট দিয়েছিলেন অফ আর্লি এক্সপিরিয়েন্সেস অফ দ্য এফেক্টস অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। তিনি কি বলেছিলেন? হুম। তাহলে বলা হচ্ছে ইন হিজ বুক ডি ম্যাগনেটে,
William Gilbert gave the first scientific account of the early experiences of the effects of electricity and magnetism. তিনি অবজার্ভ করেছিলেন, বেসিক্যালি তিনি এটা পেয়েছিলেন যে শুধু অ্যাম্বার নয়, মেনি আদার মেটেরিয়ালস, কিরকম গ্লাস, এবোনাইট, সিলিং ওয়াক্স এটসেট্রা, এরা অ্যাম্বারের মতো বিহেভ করে when you rub these substances with some suitable materials. তিনি ইলেকট্রিকা বলে একটা টার্মকে বা একটা নেমকে ইন্ট্রোডিউস করেছিলেন, যারা অ্যাম্বারের মতন বিহেভিয়ার শো করবে যখন তুমি এদেরকে রাব করছো উইথ সাম সুইটেবল মেটেরিয়ালস। তাহলে পরে তিনি কি করেছিলেন? হি ইন্ট্রোডিউস দ্য নেম ইলেকট্রিকা ফর সাবস্টেন্সেস লাইক অ্যাম্বার। তিনি বলেছিলেন যে যতগুলো এক্সপেরিমেন্ট পারফর্ম করা পসিবল হবে অন ফ্রিকশনাল ইলেকট্রিসিটি, two kinds of electricity are produced according to William Gilbert. তিনি তার এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে কনক্লুড করেছিলেন, ইলেকট্রিক চার্জেস অফ সেম কাইন্ড রিপেল ইচ আদার, ইলেকট্রিক চার্জেস অফ অপোজিট কাইন্ডস অ্যাট্রাক্ট ইচ আদার। এর বেশি তিনি কিছু বলতে পারেননি। তার কারণ হচ্ছে তখনও এই কনভেনশন, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, এই কনভেনশনটা কিন্তু তখনও ডেভেলপ করেনি। এই কনভেনশনটা ডেভেলপ করার আগে, যখন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এই কনভেনশন অফ চার্জেস ইন্ট্রোডিউস করলেন, তার আগে আরেকজন সায়েন্টিস্ট অ্যাপিয়ার করেন, তার নাম ছিল হচ্ছে চার্লস ডু ফে। তো তিনি অ্যাকচুয়ালি একজন কেমিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিসিস্ট ছিলেন। তিনি দুটো, এই যে তোমার টু টাইপস অফ চার্জেস হয়েছিল, তার দুটো নাম করেছিলেন, নেমিং করেছিলেন, সেটা আমরা দেখছি। তাহলে উইলিয়াম গিলবার্টের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নীলাদ্রি? হুম। এবারে হ্যাঁ স্যার। আমরা দুটো টার্মিনোলজি পাবো। তুমি এই দুটো টার্মিনোলজি কখনো পড়েছো কিনা আমি জানি না। একটার নাম হচ্ছে রেজিনাস, আরেকটার নাম হচ্ছে ভিট্রিয়াস চার্জেস। চার্লস ডুফে, তিনি মানে জাস্ট 41 ইয়ার্স অফ এজে মারা যান, মানে খুবই অল্প বয়সে মারা যান। তো তিনি এই দুটো টার্মকে ইন্ট্রোডিউস করেছিলেন, ইউজ করেছিলেন, রেজিনাস অ্যান্ড ভিট্রিয়াস, টু রিপ্রেজেন্ট দ্য টু কাইন্ডস অফ চার্জেস। এবার কোনগুলোকে তিনি নাম দিয়েছিলেন রেজিনাস চার্জ, কোনগুলোকে তিনি নাম দিয়েছিলেন ভিট্রিয়াস চার্জ? তিনি বললেন, যখন অ্যাম্বারকে রাব করা হচ্ছে উইথ উলেন ক্লথ অর ফার, তখন অ্যাম্বারের উপর যে টাইপ অফ চার্জ ডেভেলপ করবে তার নাম হচ্ছে তোমার রেজিনাস চার্জ। সরি, তাহলে পরে আমরা কি বলবো? দ্য কাইন্ড অফ চার্জ ডেভেলপড অন অ্যাম্বার হোয়েন রাবড উইথ উলেন ক্লথ অর ফার, সেই চার্জকে তিনি টার্মিনোলজি দিলেন রেজিনাস চার্জ। আর বললেন, যদি গ্লাস রডকে রাব করা হচ্ছে উইথ সিল্ক ক্লথ, তাহলে যে কাইন্ড অফ চার্জ ডেভেলপ করছে অন দ্য গ্লাস রড, তার তিনি নাম দিয়েছিলেন ভিট্রিয়াস চার্জ। তার মানে দ্য কাইন্ড অফ চার্জ ডেভেলপড অন গ্লাস রড হোয়েন রাবড উইথ সিল্ক ক্লথ ইজ নোন অ্যাজ ভিট্রিয়াস চার্জ। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টার্মস ইন্ট্রোডিউসড বাই চার্লস ডুফে। এরপর আসলো হচ্ছে দ্য কনভেনশন অফ চার্জেস হুইচ ওয়াজ ইন্ট্রোডিউসড বাই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি বললেন? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যে কনভেনশনটা ইন্ট্রোডিউস করলেন, সেই কনভেনশনটাই কিন্তু আমরা ইউজ করে আসছি। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি বললেন? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বললেন, যখন তুমি একটা গ্লাস রডকে সিল্ক ক্লথ দিয়ে রাব করছো, তখন গ্লাস রডের উপরে যে টাইপ অফ চার্জ ডেভেলপ করছে, সেই চার্জটাকে তিনি বলেছিলেন দে আর পজিটিভ চার্জেস। তার মানে অ্যাকর্ডিং টু বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনস কনভেনশন, when a glass rod is rubbed with a silk cloth, the kind of charge that will be developed on the glass rod will be the positive charge. তাহলে পরে নেগেটিভ চার্জটা কি? তিনি বললেন যে যখন একটা প্লাস্টিকের রডকে রাব করা হচ্ছে উইথ ফার,
then the kind of charge which will be developed on the plastic rod will be the negative charge. তাহলে এবারে এই কনভেনশনের সঙ্গে চার্লস ডুফে যে টার্ম দুটো এনেছিলেন সেই দুটোকে যদি কম্পেয়ার করো, তাহলে দেখো ভিট্রিয়াস বিকেম পজিটিভ চার্জ অ্যান্ড রেজিনাস বিকেম দ্য নেগেটিভ চার্জ। তো ভিট্রিয়াস অ্যান্ড রেজিনাস এই টার্মগুলোকে আর ইউজ করা হয় না। এখন আমরা চার্জের কনভেনশন থেকে কি বলি? উই হ্যাভ অনলি দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জেস। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা চলে আসব যেটা তোমার আলটিমেটলি আমরা দেখেছিলাম উইলিয়াম গিলবার্ট বলেছিলেন যে ইন অল এক্সপেরিমেন্টস অন ফ্রিকশনাল ইলেকট্রিসিটি টু কাইন্ডস অফ ইলেকট্রিসিটি আর প্রডিউসড। তো সেটাকে এবার আমরা এক্সপেরিমেন্টালি ডেমনস্ট্রেট করব। তাহলে আমরা এবার ডিসকাস করব এক্সপেরিমেন্টস ইন ইলেকট্রোস্ট্যাটিক্স অনলি টু কাইন্ডস অফ ইলেকট্রিক চার্জেস আর দেয়ার। প্রথমে আমরা নেগেটিভলি চার্জড অবজেক্টটাকে নিয়ে ডিসকাস করব। কি দেখব? যে নেগেটিভলি চার্জড অবজেক্টস রিপেল ইচ আদার। কিরকম? ধরো আমার কাছে দুটো প্লাস্টিক রড দেওয়া হয়েছে। একটা প্লাস্টিক, তোমার প্লাস্টিক রডকে একটা কোনো সাপোর্টের মধ্যে জাস্ট প্লেস করা হয়েছে, যে সাপোর্টটা সাসপেন্ডেড রয়েছে ফ্রম এ রিজিড সাপোর্ট, আর আরেকটা হাতে, আমাদের হাতে আমরা একটা প্লাস্টিক রডকে ধরে রয়েছি। এখানে দুটো প্লাস্টিক রড নর্মাল কন্ডিশনে, কোনো এদের মধ্যে কোনো রাবিং টাবিং কিছু করা হয়নি কোনো কিছু দিয়ে। তাহলে এখানে আমরা কি অবজার্ভ করছি? দিস টু প্লেন প্লাস্টিক রডস আর নাইদার অ্যাট্রাক্টিং ইচ আদার নর রিপেলিং ইচ আদার। এবারে আমাদের এদেরকে রাব করাতে হবে। কি করাবো? আমরা আগের যখন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কনভেনশনটাকে দেখলাম, তখন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন প্লাস্টিক রডকে যদি রাব করা হয় উইথ ফার, তাহলে যে চার্জটা ডেভেলপ করবে অন দ্য প্লাস্টিক রড সেটাকে টার্ন করা হবে অ্যাজ নেগেটিভ চার্জেস। তাহলে তাই করা হচ্ছে। প্লাস্টিক রড দুটোকে নিয়ে তাদেরকে ফার দিয়ে রাব করা হলো। এইবার যখন এই প্লাস্টিক রড দুটো আফটার রাবিং, যখন আমরা এরকম ভাবে ক্লোজ টু ইচ আদার করলাম, তখন আমরা কি দেখতে পেলাম? যে প্লাস্টিক রডটা ওই সাপোর্ট থেকে তোমার মানে সাপোর্টের উপর প্লেস করা ছিল, সে আমাদের হাতে ধরে রাখা এই নেগেটিভলি চার্জ প্লাস্টিক রডটা দিয়ে রিপেলড হচ্ছে। তার মানে এখান থেকে আমরা কি বলবো? যে হোয়েন দ্য সেম টু প্লাস্টিক রডস আর রাবড উইথ ফার দে রিপেল ইচ আদার। এটা হলো নেগেটিভলি চার্জড অবজেক্টস রিপেল ইচ আদারের কন্ডিশন। এর পরের পার্টে আমরা দেখাবো পজিটিভলি চার্জ অবজেক্টস অলসো রিপেল ইচ আদার। তাহলে এর পরের পার্টটা হচ্ছে পজিটিভলি চার্জ কিভাবে রিপেল করছে। আবার বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটু তোমার কনভেনশনটাকে ফলো করো। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন গ্লাস রডকে যদি আমরা সিল্ক ক্লথ দিয়ে রাব করি, তাহলে গ্লাস রডের উপরে যে চার্জটা ডেভেলপ করবে সেটা হবে পজিটিভ চার্জ। তাহলে এবার আমরা কি করব? দুটো গ্লাস রড নিলাম যেখানে এদেরকে সিল্ক ক্লথ দিয়ে রাব করা হয়নি। তাহলে এখানে আমরা আবার অবজার্ভ করছি দিস টু প্লেন গ্লাস রডস আর নাইদার অ্যাট্রাক্টিং ইচ আদার নর রিপেলিং ইচ আদার। আবার আগের বারের মতন এবারে আমরা সিল্ক ক্লথ দিয়ে গ্লাস রড দুটোকে রাব করলাম। রাব করার পর যখন আমরা এদেরকে সাইড বাই সাইড প্লেস করলাম, তখন আমরা কি দেখতে পেলাম? দে আর রিপেলিং ইচ আদার। তার মানে when the same two glass rods are rubbed with silk cloth, we find that these two rods repel each other. এই অবধি বোঝার কোনো অসুবিধা কিছু নেই নীলাদ্রি? না স্যার। এবার যদি আমরা একটা তোমার গ্লাস রড নিই যেটাকে তুমি সিল্ক দিয়ে রাব করেছো, আর একটা প্লাস্টিক রড নিই যেটাকে আমি ফার দিয়ে রাব করেছি, এবং এদেরকে যদি আমি ক্লোজ টু ইচ আদার প্লেস করি, তাহলে পরে ইন্টারাকশনটা কিরকম হবে? এবার আমরা করব ইন্টারাকশন বিটুইন অবজেক্টস উইথ অপোজিট চার্জেস। ব্যাপারটা কিরকম হবে? আমরা দেখতে পাবো যদি আমরা এরকম একটা প্লাস্টিক রড, যে প্লাস্টিক রডটাকে আমরা রাব করেছি ফার দিয়ে, আর একটা গ্লাস রড যেটাকে রাব করা হয়েছে সিল্ক দিয়ে, এদেরকে যখন আমি দেখো ক্লোজ টু ইচ আদার আনছি, তখন দেখো দে আর অ্যাট্রাক্টিং ইচ আদার। তাহলে আমি কি বলবো? দ্য ফার রাবড প্লাস্টিক রড অ্যান্ড দ্য সিল্ক রাবড গ্লাস রড অ্যাট্রাক্ট ইচ আদার।
তাহলে এখান থেকে আমরা যে এক্সপেরিমেন্টগুলো এখানে পারফর্ম করলাম, এখান থেকে আমরা দুটো কন্ডিশন বা দুটো কনক্লুশনকে ড্র করতে পারি। কি কি কনক্লুশন? There are only two kinds of electric charges. One is positive, the other one is negative. আর সেকেন্ড কি কনক্লুশন ড্র করতে পারি? লাইক চার্জেস রিপেল ইচ আদার, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। এটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রিসিটি এর হচ্ছে দ্য মোস্ট ফান্ডামেন্টাল ল। এর থেকে ফান্ডামেন্টাল ল কিন্তু কিছু নেই। লাইক চার্জেস রিপেল ইচ আদার, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। দেখো ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। এরপরে সায়েন্স প্রোগ্রেস করছে, স্ট্রাকচার অফ অ্যাটম ডেভেলপ করলো। এইবার আমরা ইলেকট্রিক চার্জ অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যাটমকে ডিসকাস করব। তুমি যদি একটা অ্যাটমের স্ট্রাকচারকে ডেসক্রাইব করতে চাও, সো ইউ ক্যান অলওয়েজ ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ অ্যাটম ইন টার্মস অফ থ্রি পার্টিকেলস। কি কি? নাম্বার ওয়ান, নেগেটিভলি চার্জ ইলেকট্রনস; নাম্বার টু, দ্য পজিটিভলি চার্জ প্রোটনস; অ্যান্ড নাম্বার থ্রি, দ্য নিউট্রাল অর আনচার্জ নিউট্রনস। একটা অ্যাটমের মধ্যে প্রোটনস আর নিউট্রনস কোথায় থাকে? ইনসাইড এ ভেরি ডেন্স সেন্ট্রাল কোর, যার নাম হচ্ছে নিউক্লিয়াস, এবং তার ডাইমেনশনের অর্ডার হচ্ছে 10⁻⁻15 মিটার। চিন্তা করে দেখো, নিউক্লিয়াসের হ্যাঁ ডায়ামিটার বা রেডিয়াসের অর্ডার হচ্ছে 10⁻15 মিটার। তাহলে আমি প্রথমে কি বলবো? দ্য প্রোটনস অ্যান্ড নিউট্রনস ইন অ্যান অ্যাটম মেক আপ এ স্মল ভেরি ডেন্স সেন্ট্রাল কোর হুইচ ইজ নোন অ্যাজ নিউক্লিয়াস, having a dimension of the order of 10⁻⁻15 মিটার। এবার অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো কিরকম ভাবে এক্সিস্ট করছে? নিউক্লিয়াসকে সারাউন্ড করে ইলেকট্রনসগুলো রিভলভ করছে ইন ডিফারেন্ট ফিক্সড অর অ্যালায়েবল অরবিটস। এবং এই অরবিটটার মানে তোমার যদি তুমি এর অর্ডারটা নাও, যেখানে ইলেকট্রন রিভলভ করছে সারাউন্ডিং দ্য নিউক্লিয়াস, সেই অর্ডারটা হচ্ছে 10⁻⁻10 মিটার। তুমি দেখো একটা অ্যাটমিক রেডিয়াসের বা অ্যাটমিক তোমার ডায়ামিটারের অর্ডার হচ্ছে সবসময় 10⁻⁻10 মিটার। তাহলে আমি কি বলবো? সারাউন্ডিং দ্য নিউক্লিয়াস there are the electrons which are revolving round the nucleus in different fixed orbits। এখানে এই ফিক্সড অরবিটস গুলো হচ্ছে সেই বোরস অরবিট, যেটা তোমরা অলরেডি কেমিস্ট্রিতে পড়েছো। আমরা ক্লাস 12-এ ফিজিক্সে পড়বো যখন আমরা অ্যাটমিক স্ট্রাকচারটা নিয়ে ডিসকাস করব মডার্ন ফিজিক্সে। এবং সেখানে ডিস্টেন্সটা হচ্ছে কি এক্সটেন্ডিং আউট টু ডিস্টেন্সেস অফ দ্য অর্ডার অফ 10⁻⁻10 মিটার ফ্রম দ্য নিউক্লিয়াস। এবার আমরা দেখো বলছি প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেলস। তাহলে এরা যখন অ্যাটমের সেন্ট্রাল কোরের মধ্যে 10⁻⁻15 মিটারের মধ্যে যখন এরা এক্সিস্ট করছে, তাহলে তো এই পজিটিভলি চার্জ প্রোটন একটা আরেকটাকে রিপেল করছে। তাহলে পরে তো এরা একটা আরেকটার থেকে ওয়াইডলি সেপারেটেড হয়ে যাবার কথা। তার মানে নিউক্লিয়াস তো ডিসইন্টিগ্রেট করে যাবার কথা, ব্রেক করে যাবার কথা। কিন্তু আমরা কি জানি? রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস বাদ দিলে যে কোনো নর্মাল কেসে অ্যাটমের নিউক্লিয়াস হচ্ছে দ্য মোস্ট স্টেবল রিজিয়ন। সেটা কিভাবে পসিবল? এই স্টেবল অ্যাটমিক নিউক্লিয়াসের মধ্যে প্রোটনস অ্যান্ড ইলেকট্রনসটা হেল্ড টুগেদার রয়েছে বাই এ ভেরি স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স, যার নাম হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, এবং যেটার রেসপেক্টে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন বিটুইন দ্য প্রোটনস ইজ নেগলিজিবল। তাহলে আমরা কি বলবো? দ্য প্রোটনস অ্যান্ড নিউট্রনস আর হেল্ড উইদিন স্টেবল অ্যাটমিক নিউক্লিয়াস বাই অ্যান অ্যাট্রাকটিভ ইন্টারাকশন। This attractive interaction is known as strong nuclear force, and this strong nuclear force overcome the electrostatic repulsion of the protons. তুমি যদি দুটো প্রোটনকে একটা সার্টেন ডিস্টেন্সে সেপারেট করে রেখে তুমি তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স আর সেম ডিস্টেন্সে যদি নিউক্লিয়ার ফোর্স ক্যালকুলেট করো, তাহলে তুমি দেখবে
নিউক্লিয়ার ফোর্সের ম্যাগনিটিউডের রেসপেক্টে ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্সটা হয়ে যায় নেগলিজেবল। সেই কারণের জন্যই অ্যাটম, তোমার মানে নিউক্লিয়াস হচ্ছে একটা অ্যাটমের মধ্যে সব থেকে স্টেবল পার্ট। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই নিউক্লিয়ার ফোর্স হচ্ছে এ ভেরি শর্ট রেঞ্জ ফোর্স। তাই জন্য আমরা বলি যে দি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স অ্যাজ এ ভেরি শর্ট রেঞ্জ, এবং এর এফেক্ট তুমি নিউক্লিয়াসের বাইরে অলমোস্ট দেখতেই পাবে না। এবার চলে আসছে নেগেটিভলি চার্জ ইলেকট্রনস। তারা কিভাবে অ্যাটমের মধ্যে থাকছে? নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনস আর তোমার প্রোটনস রয়েছে। নিউট্রনস তো নিউট্রাল পার্টিকেলস, এদের মধ্যে কোনো চার্জ নেই। তার মানে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি চার্জড একটা ডেন্স কোর, আর ইলেকট্রনস হচ্ছে নেগেটিভলি চার্জড পার্টিকেলস। তার মানে এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। তাহলে আমরা কি বলবো? দ্য নেগেটিভলি চার্জ ইলেকট্রনস আর হেল্ড উইদিন দ্য অ্যাটম বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্সেস। এবং এই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স কে প্রোভাইড করছে? প্রোভাইড করছে দ্য পজিটিভলি চার্জ নিউক্লিয়াস অন দোজ অরবাইটিং ইলেকট্রনস। ক্লিয়ার? এই হ্যাঁ অবধি? স্যার। আচ্ছা, এবার আমরা আরেকটু ফার্দার ডিটেলে যাব। এই যে আমরা তিনটে পার্টিকেলকে কনসিডার করলাম, প্রোটনস, ইলেকট্রনস, নিউট্রনস, এবার এদের আমরা মাসেস অ্যান্ড চার্জেস গুলোকে কনসিডার করব। এটা কিন্তু একটু মনে রাখবে নীলাদ্রি, ঠিক আছে? হুম। মাস অফ অ্যান ইলেকট্রন কত? 1 ইলেকট্রনিক মাস হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ কিলোগ্রাম। যেটাকে যদি তুমি মোর প্রিসাইসলি বলো তাহলে সেটা হচ্ছে কি 9.109 ইন্টু 10⁻³ কেজি। ইলেকট্রনিক চার্জ আমরা রাফলি বলি -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এবার আমরা চলে আসছি প্রোটনের। মাস অফ এ প্রোটন কত? মাস অফ এ প্রোটন হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। আর প্রোটনের চার্জ হচ্ছে ইকুয়াল ইন ম্যাগনিটিউড অফ দ্য চার্জ অফ অ্যান ইলেকট্রন উইথ এ পজিটিভ সাইন। তার মানে 1 প্রোটনিক চার্জ হয়ে যাচ্ছে +1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। নিউট্রনের মাস প্রোটনের মাসের অলমোস্ট সেম, ঠিক আছে? তাহলে নিউট্রনের মাস হবে হচ্ছে 1.675 ইন্টু, এখানে একটা ভুল লেখা রয়েছে, 10⁻⁻31 কেজি, যেটা -31 না, এটা হবে 10⁻⁻27 কিলোগ্রাম। এটা আমি পরে চেঞ্জ করে দেব। সো মাস অফ এ নিউট্রন হবে হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। আর চার্জ অফ এ নিউট্রন হচ্ছে 0, কারণ এটা একটা নিউট্রাল পার্টিকেল। এইবার তুমি যদি একটা নিউট্রাল অ্যাটমকে কনসিডার করো, একটা নিউট্রাল অ্যাটমের মধ্যে সবসময় তুমি কি দেখবে? নাম্বার অফ ইলেকট্রনস ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ প্রোটনস উইদিন দ্য নিউক্লিয়াস। তার জন্য আমরা পাবো কি? নেট ইলেকট্রিক চার্জ অফ অ্যান অ্যাটম হুইচ ইজ এ নিউট্রাল ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলছি? ইন এ নিউট্রাল অ্যাটম the number of electrons equals the number of protons in the nucleus, and the net electric charge of the atom is exactly 0. এবারে তুমি যদি একটা নিউট্রাল অ্যাটম নাও কোনো একটা এলিমেন্টের, তার মধ্যে নাম্বার অফ প্রোটনস অর ইলেকট্রনসকে আমরা কি বলি? দ্য অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্ট। আমরা বেসিক্যালি প্রোটনের নাম্বার দিয়ে এটাকে ডিফাইন করি, যে প্রোটনের নাম্বার কোনো একটা অ্যাটমের কোনো একটা এলিমেন্টে, সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্ট। এবার যদি তুমি একটা অ্যাটম থেকে ওয়ান অর মোর ইলেকট্রনসকে রিমুভ করো, তাহলে নাম্বার অফ প্রোটনস হয়ে যাবে গ্রেটার দেন নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে পরে অ্যাটমটা কি হয়ে যাবে? একটা পজিটিভ আয়নে কনভার্টেড হবে। তাহলে আমরা কি বলবো? when one or more electrons are removed from an atom we will get a positive ion.
তার মানে তুমি বলতে পারো এই পজিটিভ আয়ন উইল বি ফর্ম। এবারে যে প্রসেসে তুমি এই ইলেকট্রনটা লুজ করছে অ্যাটমটা, সেই প্রসেসটার নাম হচ্ছে আয়োনাইজেশন। এবং এই যে পজিটিভ আয়ন যেটা ফর্মড হলো, সেটাকে আমরা ম্যাক্সিমাম কেসে বলি হচ্ছে ক্যাটায়ন। তুমি অ্যানায়ন ক্যাটায়ন্স নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ তাহলে পরে মনে রাখবে যে পজিটিভ আয়ন হচ্ছে ক্যাটায়ন। তার মানে আমরা বলছি দ্য প্রসেস অফ লুজিং ইলেকট্রনস ইজ আয়োনাইজেশন অ্যান্ড দ্য রেজাল্টিং পজিটিভ আয়ন ইজ নোন অ্যাজ ক্যাটায়ন। তাহলে নেগেটিভ আয়ন অর অ্যানায়ন কখন হবে? যখন অ্যাটম গেইন করবে ওয়ান অর মোর ইলেকট্রনস। তাহলে আমরা বলছি যে এ নেগেটিভ আয়ন অর অ্যান অ্যানায়ন ইজ অ্যান অ্যাটম দ্যাট হ্যাজ গেইনড ওয়ান অর মোর ইলেকট্রনস। তোমার প্রসেস অফ লুজিং ইলেকট্রনস এর নাম ছিল আয়োনাইজেশন। তাহলে প্রসেস অফ গেইনিং ইলেকট্রনের নাম কি হবে? এটাকে কিন্তু আয়োনাইজেশন বলা যায় না, এর নাম হুম হচ্ছে ইলেকট্রন ক্যাপচার অর ইলেকট্রন অ্যাটাচমেন্ট। তাহলে আমরা কি বলবো? দ্য প্রসেস অফ গেইনিং ইলেকট্রনস ইজ নোন অ্যাজ ইলেকট্রন ক্যাপচার অর ইলেকট্রন তোমার অ্যাটাচমেন্ট। আর এর জন্য তুমি যে রেজাল্টিং নেগেটিভ আয়নটা পাচ্ছ, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন হচ্ছে পজিটিভ আয়ন, অ্যানায়ন হচ্ছে নেগেটিভ আয়ন। হুম এবারে যখন তুমি একটা, ধরো তোমাকে একটা ম্যাক্রোস্কোপিক অবজেক্ট দেওয়া হয়েছে, যেন যে অবজেক্টটা তুমি খালি চোখে দেখতে পাচ্ছ, যখন তুমি দেখতে পাচ্ছ যে টোটাল নাম্বার অফ প্রোটনস ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, তখন আমরা কি বলতে পারছি? পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ দে ক্যান্সেল ইচ আদার। তাই জন্য অবজেক্টটা হচ্ছে একটা ওভারঅল নিউট্রাল অবজেক্ট। এবারে যদি তুমি একটা অবজেক্টকে নেগেটিভলি চার্জ করতে চাও, একটা নিউট্রাল অবজেক্টকে, দেন ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য অবজেক্ট এক্সেস নেগেটিভ চার্জ। তার মানে কি? তোমাকে ওই অবজেক্টের মধ্যে ইলেকট্রন সাপ্লাই করতে হবে। তাহলে পরে তুমি যদি একই রকম ভাবে চিন্তা করো যে একটা নিউট্রাল অবজেক্টকে তুমি পজিটিভলি চার্জ করবে, তার মানে তোমাকে তখন এক্সেস অফ, তোমাকে হলে পজিটিভ চার্জ ক্রিয়েট করতে হবে উইদিন দ্যাট নিউট্রাল অবজেক্ট। তাহলে হুম এখানে কিন্তু আমরা বাইরে থেকে প্রোটন সাপ্লাই করব না, আমরা এখানে কি করব? তোমার নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনকে রিমুভ করব ফ্রম দ্য অবজেক্ট, ফ্রম দ্য নিউট্রাল অবজেক্ট। তাহলে পরে আমরা কি বলবো? উই ক্যান ক্রিয়েট অ্যান এক্সেস পজিটিভ চার্জ ইন এ নিউট্রাল অবজেক্ট বাই রিমুভিং নেগেটিভ চার্জেস ফ্রম ইট। তাহলে নেগেটিভলি চার্জ অবজেক্ট মানে আমরা এক্সটার্নালি ইলেকট্রন সাপ্লাই করেছি, পজিটিভলি চার্জ অবজেক্ট মানে আমরা ওই অবজেক্ট থেকে ইলেকট্রনকে এক্সট্র্যাক্ট করেছি অর রিমুভ করেছি। এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এবার এখানে একটা কথা মনে রাখবে, যখন আমরা বলি চার্জ অফ অ্যান অবজেক্ট, সেটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? চার্জ অফ অ্যান অবজেক্ট মানে আমরা বলি দ্য নেট চার্জ অফ অ্যান অবজেক্ট। এই নেট চার্জ হচ্ছে ওই অবজেক্টের মধ্যে যা টোটাল পজিটিভ চার্জ বা টোটাল নেগেটিভ চার্জ আছে, তার ভেরি স্মল ফ্র্যাকশন। হুম তাহলে তুমি যদি বলো নেগেটিভলি চার্জড অবজেক্ট, তার মানে তুমি যে এক্সট্রা অ্যামাউন্ট অফ ইলেকট্রনস ওর মধ্যে সাপ্লাই করেছো, তার করেসপন্ডিং নেগেটিভ চার্জটাকে তুমি কনসিডার করছো অ্যাজ দ্য নেট চার্জ, এবং যেটা ওই অবজেক্টের টোটাল নেগেটিভ চার্জের রেসপেক্টে কিন্তু ভেরি স্মল ফ্র্যাকশন। তাই জন্য এটা মাথায় রাখবে যে হোয়েন উই স্পিক অফ চার্জ অফ অ্যান অবজেক্ট, উই অলওয়েজ কনসিডার দ্য নেট চার্জ অফ অ্যান অবজেক্ট, and this net charge is always a very small fraction of the total positive charge or the total negative charge in that object. দেখো হুম ক্লিয়ার হলো কিনা বুঝেছি। বলো? আচ্ছা, হ্যাঁ এইবারে আমরা তো ফ্রিকশনাল ইলেকট্রিসিটি এই ব্যাপারটা জেনে এসছি। এবার এটাকে আমরা এক্সপ্লেন করব ইন টার্মস অফ ইলেকট্রন ট্রান্সফার।
কিরকম? ধরো তোমাকে একটা গ্লাস রড দেওয়া হয়েছে, একটা সিল্কের ক্লথ দেওয়া হয়েছে, তুমি গ্লাস রডটাকে সিল্ক ক্লথ দিয়ে রাব করলে, তাতে তুমি দেখছো গ্লাস রডের মধ্যে পজিটিভ চার্জ ডেভেলপ করছে। তাহলে এখানে কোনো একটা প্রসেস হচ্ছে, যে প্রসেসের জন্য আমরা এই ডেভেলপমেন্ট অফ চার্জটাকে অবজার্ভ করছি। এই প্রসেসটার নাম হচ্ছে ট্রাইবো ইলেকট্রিক চার্জিং। এই ট্রাইবো ইলেকট্রিক চার্জিং এর মধ্যে কি হয়? ট্রান্সফার অফ ইলেকট্রনস হয় বিটুইন দ্য মেটেরিয়ালস ডিউ টু ফ্রিকশন। তাহলে প্রথমে আমরা কি বলবো? when we rub a glass rod with a silk cloth, we always engage ourselves in a process which is known as triboelectric charging. এই ট্রাইবোইলেকট্রিক চার্জিংটা অ্যাকচুয়ালি কি? ট্রান্সফার অফ ইলেকট্রনস বিটুইন মেটেরিয়ালস ডিউ টু ফ্রিকশন। এটা আমি আরেকটু ডিটেলে বলে দেবো লাস্টে। এবারে আমরা স্টেপ বাই স্টেপ ব্যাপারটাকে ভালো করে বুঝি কি হচ্ছে। ফার্স্টে কনসিডার করো ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেট মানে যখন গ্লাস রড আর সিল্ক ক্লথকে তুমি একটা আরেকটার এগেনস্টে রাব করোনি। তার মানে কি? গ্লাস রডটাও হয়েছে ইনিশিয়ালি নিউট্রাল, সিল্ক ক্লথটাও থাকছে ইনিশিয়ালি নিউট্রাল। তার মানে এদের মধ্যে ইকুয়াল নাম্বার অফ প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস আছে। তাহলে ইনিশিয়াল স্টেটে আমি কি বলবো? দ্য গ্লাস রড অ্যান্ড সিল্ক ক্লথ আর ইনিশিয়ালি নিউট্রাল, মিনিং they have an equal number of protons and electrons resulting in a balanced charge. দুটোই নিউট্রাল। এইবারে তুমি একটাকে আরেকটার এগেনস্টে রাব করছো, তার মানে এবার আসছে হচ্ছে ফ্রিকশনাল কন্ট্যাক্ট। তাহলে যখন তুমি গ্লাস রডকে এগেনস্ট দ্য সিল্ক ক্লথ রাব করছো, তখন কি হচ্ছে? ওই দুটো মেটেরিয়ালের সারফেসে যে অ্যাটমস গুলো আছে, এরা একটা আরেকটার খুব ক্লোজ কন্ট্যাক্টে চলে আসছে। এবার যখন ফ্রিকশন হচ্ছে, তখন ওই দুটো এলিমেন্টের মধ্যে যে অ্যাটমগুলোর আউটার মোস্ট ইলেকট্রনস বা ভ্যালেন্স ইলেকট্রনস, সেই ভ্যালেন্স তোমার ভ্যালেন্স ইলেকট্রনস গুলো একটা মেটেরিয়াল থেকে আরেকটা মেটেরিয়ালের মধ্যে ট্রান্সফার্ড হচ্ছে। তাহলে এই ব্যাপারটাকে আমি কিভাবে বলবো? যে when we rub the glass rod against the silk cloth, the atoms at the surface of both materials come into close contact. Now the friction between these two materials causes the outermost electrons, which are also the valence electrons of the atoms, to be transferred from one material to the other. তাহলে এবার ইলেকট্রন ট্রান্সফার হওয়ার অপশন জেনারেট করলো। তাহলে থার্ড স্টেপ হচ্ছে কি? ইলেকট্রন ট্রান্সফার। এবার দেখা গেছে যে সিল্কের রেসপেক্টে গ্লাস ইলেকট্রন লুজ করে অনেক ইজিলি। তার মানে যখন আমরা গ্লাস রডকে রাব করব সিল্ক ক্লথের এগেনস্টে, তখন গ্লাস রড বা গ্লাস মেটেরিয়ালটা ইলেকট্রন লুজ করবে, আর সেই ইলেকট্রনগুলো গেইন করবে হচ্ছে সিল্ক। তাহলে গ্লাস রড যখন ইলেকট্রন লুজ করবে, তখন গ্লাস রডের মধ্যে কি হবে? এক্সেস অফ প্রোটনস। তাহলে গ্লাস রডটা হয়ে যাবে পজিটিভলি চার্জড। আর সিল্ক ক্লথ যেহেতু ইলেকট্রন গেইন করছে, তাহলে সিল্ক ক্লথের মধ্যে কি হবে? এক্সেস অফ ইলেকট্রনস। তাহলে সিল্ক ক্লথটা হয়ে যাবে নেগেটিভলি চার্জড। তাহলে এই হুম ব্যাপারটাকে আমি কি বলছি? যে দ্য গ্লাস টেন্ডস টু লুজ ইলেকট্রনস মোর রেডিলি দ্যান সিল্ক। So if we rub the glass rod with a silk cloth, the glass material will lose electron, and simultaneously the silk will gain electrons. So as a result, the glass rod will become positively charged because it has lost electrons, and the silk cloth will become negatively charged because it has gained electrons. ক্লিয়ার হলো? হুম আচ্ছা, এবারে হবে কি? সেপারেশন অফ চার্জ, যেটাকে আমরা ফোর্থ প্রসেস বলছি, চার্জ সেপারেশন। আমরা এখানে একটা টার্মিনোলজি পাচ্ছি ইলেকট্রিক ডাইপোল। এটা আমরা ইন ডিটেলে আরেকটু পরে চ্যাপ্টারে পড়ব।
আজকে নয়, নেক্সট ক্লাসে পড়ব। যখন হুম চার্জের সেপারেশন হবে তখন ইলেকট্রিক ডাইপোল ক্রিয়েট হবে। এটা পজিটিভলি চার্জ গ্লাস রডের মধ্যেও হবে, নেগেটিভলি চার্জ সিল ক্লথের মধ্যেও হবে। তাহলে কি বলছি, দ্য সেপারেশন অফ চার্জেস ক্রিয়েটস অ্যান ইলেকট্রিক ডাইপোল উইথ দ্য গ্লাস রডস হ্যাভিং এ পজিটিভ চার্জ অ্যান্ড দ্য সিল ক্লথ হ্যাভিং এ নেগেটিভ চার্জ। তার মানে দুটো চার্জ সেপারেট হলো, তার মানে এটা দুটো পোল তৈরি হলো, একটা পজিটিভ চার্জের পোল, একটা নেগেটিভ চার্জের পোল। এইবার হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা কিরকম, যখন তুমি এই গ্লাস রড আর সিল্ক রড যারা অলরেডি চার্জড হয়ে গেছে, এদেরকে যখন তুমি সেপারেট করছো ফ্রম ওয়ান অ্যানাদার, তুমি দেখবে এরা এদের রেসপেক্টিভ চার্জকে রিটেন করছে। কেন? কারণ এই চার্জগুলো ওই মেটেরিয়ালগুলোর সারফেসে স্টেশনারি অবস্থায় থেকে যায়। তাহলে তুমি বলতে পারো যে এটা একটা এক্সাম্পল অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এবারে এখানে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, যেটা অনেক হুম সময়তেই আমাদের ভুল হয়। এই যে টোটাল প্রসেসটাকে আমরা ডিসকাস করলাম, এখানে কিন্তু কোথাও ইলেকট্রন ক্রিয়েটও হয়নি, ইলেকট্রন ডিস্ট্রয়েডও হয়নি, শুধুমাত্র ইলেকট্রনগুলো রিডিস্ট্রিবিউটেড হয়েছে বিটুইন দিস টু মেটেরিয়ালস হুইচ ওয়ার রাবড এগেনস্ট ইচ আদার। হুম তাহলে পরে আমরা কি বলবো স্ট্যাটিক ইলেকট্রিসিটি পার্টে, দ্য চার্জ গ্লাস রড অ্যান্ড সিল্ক ক্লথ হোয়েন সেপারেটেড রিটেন দেয়ার রেসপেক্টিভ চার্জেস। যেটা আমি বললাম যে আমরা বলছি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি বিকজ দিস চার্জেস রিমেন স্টেশনারি অন দ্য সারফেসেস অফ দিস মেটেরিয়ালস। আর যেটা আমি তারপর তোমাকে যেটা বললাম যে ইট মাস্ট বি নোটেড দ্যাট দিস প্রসেস ডাজ নট ইনভলভ, এটা খুব মাথায় কিন্তু রাখবে, ক্রিয়েশন অর ডিস্ট্রাকশন অফ ইলেকট্রনস। তাহলে এখানে কি হয়েছে, দেয়ার ইজ অনলি দ্য রিডিস্ট্রিবিউশন অফ দ্য ইলেকট্রনস বিটুইন দিস টু মেটেরিয়ালস। ক্লিয়ার? হুম এবার এই ট্রাইবো ইলেকট্রিক চার্জিং যে টার্মিনোলজিটা পড়েছিলে সেটা তোমাকে একটু বলে দিই। ট্রাইবো ইলেকট্রিক চার্জিং এর আরেকটা নাম হচ্ছে ট্রাইবো ইলেকট্রিক এফেক্ট অর ট্রাইবো ইলেকট্রিসিটি। এটা একটা ফেনোমেনন যেখানে তুমি কিছু সার্টেন মেটেরিয়ালকে ইলেকট্রিক্যালি চার্জ করছো যখন এরা একটা আরেকটার সাথে কন্ট্যাক্টে আসছে এবং সেপারেটেড হয়ে যাচ্ছে। আর এই চার্জ সেপারেশনটা হচ্ছে ডিউ টু দ্য ট্রান্সফার অফ ইলেকট্রনস বিটুইন দ্য মেটেরিয়ালস ডিউ টু ফ্রিকশন when they were in contact with each other. তাহলে আমি কি মনে রাখবো, যে ট্রাইবো ইলেকট্রিক চার্জিং, দিস ইজ অলসো নোন অ্যাজ ট্রাইবো ইলেকট্রিক এফেক্ট অর ট্রাইবো ইলেকট্রিসিটি, is basically referring a phenomenon where certain materials become electrically charged when they come into contact with each other and then are separated. এই চার্জ সেপারেশনটা কিভাবে হচ্ছে, it is a result of transfer of electrons between the two materials due to friction when they were in contact with each other. তাহলে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি ইন টার্মস অফ ইলেকট্রন ট্রান্সফার, ব্যাপারটা ক্লিয়ার হলো তোমার কাছে? হুম আচ্ছা, এইবারে আমরা ডিসকাস করব ইলেকট্রিক চার্জ। এই যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এগুলো বললাম, এবার আমাকে ইলেকট্রিক চার্জকে ডিফাইন করতে হবে। হুম ইলেকট্রিক চার্জ এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে একটা ম্যাটারের এলিমেন্টারি পার্টিকেলের ইন্ট্রিনসিক প্রপার্টি যেটা রেসপন্সিবল ফর ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রিক্যাল এফেক্টস প্রডিউসড অ্যান্ড এক্সপিরিয়েন্স বাই এ ম্যাটার। তাহলে আমি ডেফিনেশনে কি বলবো, যেটা ইলেকট্রিক চার্জ ইজ অ্যান ইন্ট্রিনসিক প্রপার্টি অফ এলিমেন্টারি পার্টিকেলস অফ ম্যাটার responsible for the magnetic and electrical effects produced and experienced by the matter.
চার্জ একটা স্কেলার কোয়ান্টিটি, যেরকম মাস একটা স্কেলার কোয়ান্টিটি, সিমিলারলি ইলেকট্রিক চার্জ ইজ অলসো এ স্কেলার কোয়ান্টিটি। আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার সময়, নিউটনিয়ান মেকানিক্স পড়ার সময় পয়েন্ট মাস কনসিডার করেছি, সেখান থেকে আমরা একটা এক্সটেন্ডেড অবজেক্টে গেছি। এক্সটেন্ডেড অবজেক্টে বা এক্সটেন্ডেড বডি ডিসকাস করার সময় আমরা কি দেখেছি, যে আমরা বডিটাকে কনসিডার করেছি এ কালেকশন অফ এক্সট্রিমলি লার্জ নাম্বার অফ পয়েন্ট মাসেস বা ইন্ডিভিজুয়াল পার্টিকেলস, যেখানে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মাসগুলোকে আমরা সাম আপ করলে পেয়েছি টোটাল মাস অফ দ্যাট এক্সটেন্ডেড অবজেক্ট। সেম জিনিস তুমি ইলেকট্রিক চার্জের কেসে অ্যাপ্লাই করতে পারো। তাহলে একটা এক্সটেন্ডেড অবজেক্টের ইলেকট্রিক চার্জ কি হবে, ওই অবজেক্টের ভিতরে বিভিন্ন লোকেশনে যে চার্জ রয়েছে উইদিন দ্যাট অবজেক্ট, তাদের যদি তুমি অ্যালজেব্রাইক সামকে কনসিডার করো, সেটা তোমাকে প্রোভাইড করবে দ্য টোটাল চার্জ উইদিন দ্যাট এক্সটেন্ডেড অবজেক্ট। তাহলে আমি কি বলবো, যেটা ডিসকাস করলাম সেটাকে যদি আমি একটা মানে স্টেটমেন্টে লিখি, তাহলে কি লেখা যাচ্ছে দেখো, জাস্ট অ্যাজ দ্য মাস অফ অ্যান এক্সটেন্ডেড বডি ইজ দ্য সাম অফ দ্য মাসেস অফ ইটস ইন্ডিভিজুয়াল পার্টিকেলস, দ্য টোটাল চার্জ অফ অ্যান এক্সটেন্ডেড বডি ইজ দ্য algebraic sum of all the charges located at different points inside the object। তার মানে এখান থেকে আমরা খুব সিম্পল ভাবে বলতে পারি that the electric charge is always additive in nature। হুম এবারে তুমি যদি বলো একটা বডির কোনো নেট চার্জ নেই, তার মানে কি? তার মানে হচ্ছে বডিটা হচ্ছে নিউট্রাল। তার মানে নিউট্রাল বডিতে আমরা কি বলবো, সাম অফ পজিটিভ চার্জেস ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য সাম অফ নেগেটিভ চার্জেস। তাহলে সেটাকে আমি কি বলতে পারছি, এ বডি হ্যাভিং নো নেট চার্জ ইজ অলওয়েজ সেড টু বি নিউট্রাল ইন নেচার, অ্যান্ড অন এ নিউট্রাল বডি সাম অফ পজিটিভ চার্জেস ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য সাম অফ নেগেটিভ চার্জেস। এবার অলরেডি যেটা আমরা পড়ে এলাম, পজিটিভ চার্জ অন এ বডি মিনস ইউ হ্যাভ রিমুভড ইলেকট্রনস, তার মানে দেয়ার উইল বি ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রনস। নেগেটিভ চার্জ মানে কি? নেগেটিভ চার্জ মানে মিনস ইউ হ্যাভ সাপ্লাইড ইলেকট্রনস, তার মানে দেয়ার ইজ এক্সেস অফ ইলেকট্রনস। তাহলে ইলেকট্রিক চার্জের বেসিক প্রপার্টিটা ডিসকাস করলাম, ক্লিয়ার হলো? হুম এবার আমাদের ইলেকট্রিক চার্জের প্রপার্টিস গুলোকে ভালো করে জানতে হবে। তাহলে নেক্সট আমরা ডিসকাস করব প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জেস। আমরা এতক্ষণ অবধি যা পড়লাম সেখানে আমরা দেখেছি চার্জ হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, দুটো টাইপের চার্জ আছে, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রপার্টি। কি বলছে, চার্জ ইজ এ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ইট ইজ অফ টু টাইপস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এবারে দেখো ওই যে এক্সপেরিমেন্টাল পার্টগুলো আমরা করলাম, সেখান থেকে আমরা কি কনক্লুড করলাম, লাইক চার্জেস রিপেল ইচ আদার, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, যেটাকে আমি বলেছি দ্য মোস্ট ফান্ডামেন্টাল ল বা রুল। সেটা হচ্ছে আমাদের হুম সেকেন্ড প্রপার্টি, লাইক চার্জেস রিপেল ইচ আদার, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। এবারে দেখো আমরা ট্রান্সফার অফ ইলেকট্রনস পেলাম ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। এই যে ইলেকট্রন ট্রান্সফার্ড হচ্ছে, কিভাবে ইলেকট্রন ট্রান্সফার্ড হবে? কারণ ইলেকট্রন ট্রান্সফারের উপরই ডিপেন্ড করছে পজিটিভলি চার্জড অবজেক্ট, নেগেটিভলি চার্জড অবজেক্ট, এই কন্ডিশনগুলো। তাহলে একটা বডির মধ্যে চার্জ যখন তুমি ক্যালকুলেট করবে, তাকে তোমাকে এক্সপ্রেস করতে হবে ইন টার্মস অফ নাম্বার অফ ইলেকট্রনস। সেখান থেকে আমাদের একটা টার্মিনোলজি এলো কোয়ান্টাইজেশন অফ চার্জ। এই কোয়ান্টাইজেশন কথাটা কোথা থেকে এলো? কোয়ান্টাইজেশন কথাটা এলো কোয়ান্টাইজড বলে একটা টার্ম থেকে। কোয়ান্টাইজড জিনিসটা কি? ধরো
কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তোমাকে দেওয়া হয়েছে, যে ফিজিক্যাল কোয়ান্টিটিটার ভ্যালু শুধুমাত্র কোনো একটা স্মল কোয়ান্টিটির ইন্টিগ্রাল মাল্টিপলের টার্মে এক্সিস্ট করতে পারে। আমি আবার রিপিট করছি, তোমাকে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়া হয়েছে, যদি তুমি দেখো যে ওই ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালুটা কোনো একটা স্মল কোয়ান্টিটির ইন্টিগ্রাল মাল্টিপলের টার্মেই এক্সিস্ট করতে পারে, তখন আমরা বলি দ্য ভ্যালু অফ দ্যাট ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কোয়ান্টাইজড। এটা ক্লিয়ার হলো কিনা আগে বলো। হুম। তাহলে আমি এই জায়গা থেকে শুরু করব টু এক্সপ্লেন হোয়াট ইজ কোয়ান্টাইজেশন অফ চার্জ। তাহলে কি দেখা গেল, যে হোয়েন এ ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যান অনলি অ্যাজিউম দ্য ভ্যালুস দ্যাট আর ইন্টিগ্রাল মাল্টিপলস অফ এ স্মল কোয়ান্টিটি, ইট ইজ সেড টু বি কোয়ান্টাইজড। এবার চলে আসো এই কন্ডিশনটা মাথায় রেখে আমাদের এই পার্টে। এক্সপেরিমেন্ট থেকে কি পাওয়া গেল, নেচারে যে স্মলেস্ট অ্যামাউন্ট অফ চার্জ যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে চার্জ ক্যারিড বাই আইদার অ্যান ইলেকট্রন অর এ প্রোটন। এর থেকে স্মলেস্ট অ্যামাউন্ট অফ চার্জ নেচারে এক্সিস্ট করে না। প্রোটন নিউট্রনকে তুমি ফান্ডামেন্টাল পার্টিকেলে ব্রেকডাউন করতে পারবে, যে ফান্ডামেন্টাল পার্টিকেল গুলোকে আমরা বলি হচ্ছে কোয়ার্ক, কিন্তু কোয়ার্ক আইসোলেটলি এক্সিস্ট করে না। তাহলে পরে আমাদের কাছে অ্যাভেলেবল স্মলেস্ট অ্যামাউন্ট অফ চার্জ যেটা নেচারে এক্সিস্ট করছে সেটা কি হচ্ছে, আইদার ওয়ান ইলেকট্রনিক চার্জ অর এ চার্জ অফ এ প্রোটন। তাহলে কোনো একটা বডির চার্জ এক্সিস্ট করবে কিভাবে, অ্যাজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ দিস ফান্ডামেন্টাল ইউনিট অফ চার্জ, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়ান ইলেকট্রনিক চার্জ। এটা ক্লিয়ার হলো হুম। ব্যাপারটা। হ্যাঁ তাহলে স্যার। আমি এই কোয়ান্টাইজ কন্ডিশনটা মাথায় রেখে আমি কি বলছি নেক্সট পার্টে, যে এক্সপেরিমেন্টস হ্যাভ শোন দ্যাট দ্য স্মলেস্ট অ্যামাউন্ট অফ চার্জ দ্যাট ক্যান এক্সিস্ট ইন নেচার ইজ দ্য চার্জ ক্যারিড বাই অ্যান ইলেকট্রন অর এ প্রোটন। সো a charge, suppose q, on a body must always exist as an integral multiple of the fundamental unit of charge. এই fundamental unit of charge হচ্ছে electronic charge which is represented by small e, যেখানে small e এর ম্যাগনিটিউড হচ্ছে 1.602 into 10 to the power minus 19 কুলম। তাহলে ম্যাথামেটিক্যালি কিউ ইন টার্মস অফ তোমার ওয়ান ইলেকট্রনিক চার্জ কিভাবে রিপ্রেজেন্ট করব, ইকুয়েশনটা হচ্ছে দেখো, কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই, যেখানে এন হচ্ছে ইন্টিজার। যখন তুমি প্লাস নেবে তখন সেটা পজিটিভ চার্জকে রিপ্রেজেন্ট করবে, যখন তুমি মাইনাস নেবে সেটা নেগেটিভ চার্জকে রিপ্রেজেন্ট করবে। এবার তুমি চিন্তা করে দেখো, ইলেকট্রনকে তুমি ফার্দার ব্রেকডাউন করতে পারো না, ইলেকট্রন হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল। তাহলে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে ফ্রিকশনের সময় মিনিমাম একটা ইলেকট্রন ট্রান্সফার হতে পারে, কখনো হাফ ইলেকট্রন ট্রান্সফার হতে পারে না, 1, 2, 3 এরকম ভাবে ট্রান্সফার হবে। মিনিমাম 1 ইলেকট্রন ট্রান্সফার হবে, ম্যাক্সিমাম সেটা যা খুশি হতে পারে। তাহলে পরে আমরা বলতে পারি charge is quantized. Why? Because only an integral number of electrons can be transferred from one body to another. এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে পরে আমরা বলবো চারজনে বডি কি হতে পারে, তুমি এন এর জায়গায় যদি 1 পুট করো ই, এন এর জায়গায় 2 পুট করলে 2e 3e এরকম হতে পারে, কখনো কোনো ডেসিমাল বা ফ্র্যাকশনে হবে না। তাহলে কি বলা হচ্ছে, the charge on a body can be e 2e 3 and so on, but it cannot be like 0.75e
1.5e, 2.6e অ্যান্ড হুম তোমার এটসেট্রা। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে মনে রাখতে হবে এই যে কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটা আমাদের তো দুটো ওয়ার্ল্ড আছে, একটা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড, একটা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। তাহলে এই কোয়ান্টাইজেশন অফ চার্জটা মিনিংফুল কোথায়? এটা মিনিংফুল হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেল, তোমার লেভেলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট অফ চার্জ অর দ্য নাম্বার অফ চার্জ পার্টিকেলস, এটা হচ্ছে স্মল অ্যান্ড কাউন্টেবল। তাহলে আমরা কি বলি? দ্য কোয়ান্টাইজেশন অফ চার্জ হ্যাজ এ মিনিং অনলি অ্যাট দ্য মাইক্রোস্কোপিক লেভেল, at which the amount of charge or the number of charge particles involved is small and countable. কেন এটা মাইক্রোস্কোপিক বললাম? কারণ ম্যাক্রোস্কোপিক লেভেলে তুমি পাচ্ছ হচ্ছে একটা এক্সটেন্ডেড অবজেক্ট, সেখানে তোমার কাছে চার্জটা অ্যাপিয়ার করবে অ্যাজ এ কন্টিনিউয়াস ফ্যাক্টর। ঠিক আছে? হুম তাহলে পরে আমরা কি বলছিলাম? মাইক্রোস্কোপিক লেভেলে আমরা এই কোয়ান্টাইজেশন অফ চার্জতে মিনিংফুল একটা এক্সিস্টেন্স পাচ্ছি, কিন্তু ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে পাচ্ছি না। কেন এটা বলা হচ্ছে? তার কারণ কিছুই নয়, ম্যাক্রোস্কোপিক লেভেলে আমাদের যেহেতু এক্সটেন্ডেড অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, সেই কারণের জন্য আমরা দেখব যে ভ্যালু অফ চার্জ অ্যাপিয়ার করছে অ্যাজ এ কন্টিনিউয়াস ম্যাটার। তাহলে পরে মনে রাখবে, যতই ম্যাক্রোস্কোপিক লেভেলে ভ্যালু অফ চার্জ অ্যাপিয়ার করবে অ্যাজ কন্টিনিউয়াস, কিন্তু ট্রান্সফার অফ চার্জ কিন্তু অলওয়েজ উইল বি ইন টার্মস অফ ইন্টিগ্রাল মাল্টিপলস অফ ই, দ্যাট মিনস ইলেকট্রনিক চার্জ। তাহলে পরে হুম আমরা কি বলছি? অ্যাট দ্য ম্যাক্রোস্কোপিক লেভেল দ্য ভ্যালু অফ চার্জ অ্যাপিয়ার্স টু বি কন্টিনিউয়াস, though the transfer of charge still takes place in integral multiples of e. তাহলে এখান থেকে আমরা ফাইনালি কনক্লুড করব কি? চার্জ অফ এনি অর্ডিনারি ম্যাটার ইজ কোয়ান্টাইজড ইন ইন্টিগ্রাল মাল্টিপলস অফ ওয়ান ইলেকট্রনিক চার্জ, which is the fundamental unit of charge. হুম ক্লিয়ার হয়েছে? হুম নেক্সট প্রপার্টি হচ্ছে কনজারভেশন অফ চার্জ। এবার কনজারভেশন অফ চার্জ এর প্রিন্সিপালটা কি? প্রিন্সিপাল হচ্ছে যে দ্য অ্যালজেব্রাইক সাম অফ অল দ্য ইলেকট্রিক চার্জেস ইন অ্যান আইসোলেটেড সিস্টেম ইজ কনস্ট্যান্ট। আইসোলেটেড সিস্টেম আমরা অলরেডি ডিসকাস করে এসেছি, তুমি জানো আইসোলেটেড সিস্টেম কি। তার মানে এই যে স্টেটমেন্টটা দেওয়া হলো, যা প্রিন্সিপালটা বলা হলো, দ্য অ্যালজেব্রাইক সাম অফ অল দ্য ইলেকট্রিক চার্জেস ইন এনি আইসোলেটেড সিস্টেম ইজ কনস্ট্যান্ট। এটার মানে কি? তার মানে একটা আইসোলেটেড সিস্টেমের মধ্যে যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ অ্যাপিয়ার করে, তাহলে ইকুয়াল অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ অ্যাপিয়ার করতে হবে। ঠিক একই হুম রকম ভাবে যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ ডিসঅ্যাপিয়ার করে, তাহলে ইকুয়াল অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জকেও ডিসঅ্যাপিয়ার করতে হবে। তাতে করে কি হবে? তুমি চার্জকে ক্রিয়েটও করতে পারছো না, চার্জকে ডিস্ট্রয়ও করতে পারছো না, শুধু এটা জাস্ট ট্রান্সফার্ড হবে ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার উইদিন দ্যাট সিস্টেম। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে আমি কি বলছি? ইফ এ সার্টেন কোয়ান্টিটি অফ পজিটিভ চার্জ অ্যাপিয়ার্স অর ডিসঅ্যাপিয়ার্স ইন অ্যান আইসোলেটেড সিস্টেম, অ্যান ইকুয়াল কোয়ান্টিটি অফ নেগেটিভ চার্জ মাস্ট অ্যাপিয়ার or disappear simultaneously and vice versa. তাহলে পরে আমরা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জকে আদার ওয়ার্ডসে কি বলতে পারবো? চার্জ ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, however it can simply be transferred from one body to another. ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। এবারে এখানে একটা জিনিস বলে রাখি,
সেটা হচ্ছে কনজারভেশন অফ চার্জকে কনসিডার করা হয় অ্যাজ এ ইউনিভার্সাল কনজারভেশন ল। কিন্তু মাথায় রাখতে হবে এখনো পর্যন্ত এরকম কোনো এক্সপেরিমেন্টাল এভিডেন্স পাওয়া যায়নি যেখানে এই প্রিন্সিপালটা ভায়োলেটেড হয়েছে। এখন তোমাদের পড়ার কোনো জায়গা নেই, কিন্তু হাই এনার্জি ইন্টারঅ্যাকশনে যেখানে পার্টিকেল ক্রিয়েটেড হবে, পার্টিকেল ডিস্ট্রয় হবে, কিরকম ইলেকট্রন পজিট্রন পেয়ার প্রোডাকশনের সময়তে, সেখানে কি হয়, গামা রে একটা নিউক্লিয়াসের সাথে কোলাইড করে, করে একটা ইলেকট্রন আর একটা পজিট্রন তৈরি হয়। বা ধরো অ্যানাইহিলেশন হচ্ছে, যেখানে ইলেকট্রন কম্বাইন করছে একটা পজিট্রনের সঙ্গে, গামা রে প্রডিউসড হচ্ছে। সেখানেও কিন্তু দেখা যায় যে টোটাল চার্জ ইন এ ক্লোজড সিস্টেম ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। সেই কারণের জন্য এটা বলা হচ্ছে, যা তোমাকে এটা জানার জন্য জানিয়ে রাখি, যে আমরা কি বলি, ইভেন ইন হাই এনার্জি ইন্টারাকশনস ইন হুইচ পার্টিকেলস আর ক্রিয়েটেড অ্যান্ড ডিস্ট্রয়েড, যেটা তোমাকে বললাম, তোমার বলতে পারো যেখানে লেখা রয়েছে তোমার সাচ অ্যাজ দ্য ইলেকট্রন পজিট্রন পেয়ার প্রোডাকশন, যেখানে গামারে কোলাইড করছে উইথ এ নিউক্লিয়াস, যাতে ইলেকট্রন আর পজিট্রন তৈরি হচ্ছে, আর অ্যানাইহিলেশনে ইলেকট্রন কম্বাইন করছে উইথ পজিট্রন টু প্রডিউস গামারে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি টোটাল চার্জ অফ এনি ক্লোজড সিস্টেম ইজ এক্স্যাক্টলি কনস্ট্যান্ট। এটা কোথাও কোনো জায়গাতে ভায়োলেটেড হয় না। তাহলে কনজারভেশন অফ চার্জ ক্লিয়ার হলো? ক্লিয়ার তো? নীলাদ্রি? স্যার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে রিলেটিভিস্টিক ইনভ্যারিয়েন্স অফ চার্জ। রিলেটিভিস্টিক ইনভ্যারিয়েন্স অফ চার্জ, এটাকে স্টেটমেন্ট ওয়াইজ বলা হয় চার্জ অন এ বডি ইজ রিলেটিভিস্টিক্যালি ইনভ্যারিয়েন্ট। তার মানেটা কি? তার মানে একটা বডি যেটা রেস্টে রয়েছে, তার যা টোটাল চার্জ, যখন এই বডিটা রিলেটিভিস্টিক স্পিডে মুভ করছে, রিলেটিভিস্টিক স্পিড মানে যে স্পিডটাকে তুমি কম্পেয়ার করতে পারো উইথ স্পিড অফ লাইট, সেটা সবসময় ইকুয়াল থাকবে। মাসের কেসে কিন্তু সেটা হয় না, মাস কিন্তু চেঞ্জ করে যায়। ওই জন্য রেস্ট মাস বলে একটা আলাদা টার্মিনোলজি আছে, রিলেটিভিস্টিক মাস বলে আরেকটা আলাদা টার্মিনোলজি রয়েছে। কিন্তু চার্জের কেসে দেখা যায় যে এই রিলেটিভিস্টিক স্পিড কোনো এফেক্ট প্রডিউস করে না। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারছি, দ্য চার্জ অন এ বডি অ্যাট রেস্ট ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য চার্জ অন দ্য সেম বডি হুইচ ইজ মুভিং অ্যাট এ রিলেটিভিস্টিক স্পিড। তাহলে ম্যাথামেটিক্যালি আমি কি বলবো, কিউ, যদি তুমি বলো কিউ ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ চার্জ, তাহলে কিউ অ্যাট রেস্ট ইজ ইকুয়াল টু কিউ ইন মোশন। এবার অবজেক্টটা রিলেটিভিস্টিক স্পিডে মুভ করলেও কিউ চেঞ্জ হবে না, অবজেক্টটা নন রিলেটিভিস্টিক স্পিডে মুভ করলেও চেঞ্জ হবে না। নন রিলেটিভিস্টিক স্পিড মানে যেটা হচ্ছে ভেরি স্মল কম্পেয়ার টু দ্য স্পিড অফ লাইট। তাহলে এই জিনিসটাকে আমি ম্যাথামেটিক্যালি কিভাবে লিখতে পারি, কিউ অ্যাট রেস্ট ইজ ইকুয়াল টু কিউ ইন মোশন। তার মানে এটাকে যদি আমি রিলেটিভিস্টিক অ্যান্ড তোমার নন রিলেটিভিস্টিক দুটো পার্টি লিখতে চাই, তাহলে আমি লিখবো কিউ অ্যাট রেস্ট ইজ ইকুয়াল টু কিউ অ্যাট রিলেটিভিস্টিক স্পিড, দ্যাট ইজ অলসো ইকুয়াল টু কিউ অ্যাট নন রিলেটিভিস্টিক স্পিড। তাহলে এখান থেকে না আমার, হচ্ছে। হ্যাঁ, না স্যার কিছু বলিনি। তাহলে এখান থেকে আমাদের কি কনক্লুশন ড্র করা হচ্ছে, যে চার্জ অন এ বডি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি অফ দ্য বডি। ভেলোসিটি যাই হোক না কেন, টোটাল চার্জ কখনো চেঞ্জ হবে না। ওটাই তো তোমার বলা হয়েছিল যে চার্জ অন এ বডি ইজ রিলেটিভিস্টিক্যালি ইনভ্যারিয়েন্ট। নেক্সট পয়েন্ট, একটা তোমার কন্ডাক্টরকে ধরো তুমি চার্জ দিচ্ছ, চার্জটা কোথায় এক্সিস্ট করে? মনে রাখবে কন্ডাক্টরের মধ্যে চার্জ সবসময় এক্সিস্ট করে অন দ্য আউটার সারফেস অফ দ্য কন্ডাক্টর। তার কারণ কি, তুমি যদি একটা পজিটিভলি চার্জ কন্ডাক্টর নাও বা নেগেটিভলি চার্জ কন্ডাক্টর নাও, সেখানে তুমি লাইক চার্জেস পাচ্ছ। লাইক চার্জ সব সময় রিপেল করবে, তার মানে এরা রিপেল করে
কন্ডাক্টরের মধ্যে ম্যাক্সিমাম বা গ্রেটেস্ট ডিস্টেন্সে নিজেদেরকে ইকুইলিব্রিয়ামে রাখতে চায়। এই ম্যাক্সিমাম বা গ্রেটেস্ট ডিস্টেন্সকে নিজেদেরকে অ্যালাইন করতে গেলে এদের কাছে একটাই অপশন, এরা সবসময় সারফেসে এক্সিস্ট করে। কিন্তু যদি তুমি নন কন্ডাক্টিং সাবস্টেন্স নাও, সাপোজ ইনসুলেটর, তাহলে কিন্তু এই ব্যাপারটা হবে না, কারণ কন্ডাক্টরের মধ্যে দিয়ে চার্জ মুভ করতে পারে রিপালশনের জন্য, কিন্তু ইনসুলেটরের মধ্যে বা নন কন্ডাক্টিং মেটেরিয়ালের মধ্যে চার্জ কিন্তু মুভ করতে পারবে না। তাই জন্য যখন তুমি একটা নন কন্ডাক্টিং সাবস্টেন্সকে চার্জ প্রোভাইড করছো, আইদার সেটাকে তুমি পজিটিভলি চার্জ করছো আর নেগেটিভলি চার্জ করছো, তুমি দেখবে নন কন্ডাক্টিং সাবস্টেন্সের থ্রু আউট দ্য ভলিউম চার্জটা ডিস্ট্রিবিউটেড থাকে। যেখানে যেখানে চার্জ সেটা সেই জায়গাতেই তোমার কনফাইন্ড হয়ে আছে, কিন্তু কন্ডাক্টরে সবসময় সারফেসে চার্জ রিসাইড করে। এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবারে হচ্ছে চার্জ তো কন্ডাক্টরের সারফেসে এক্সিস্ট করে, তাহলে তুমি এখান থেকে চার্জ পার ইউনিট এরিয়া একটা ক্যালকুলেশন করতে পারো। এই চার্জ পার ইউনিট এরিয়া, এই টার্মিনোলজিটাকে শর্টে বলা হয় সারফেস চার্জ ডেনসিটি অর সারফেস ডেনসিটি অফ চার্জ। কোনো একটা কন্ডাক্টিং সারফেসে কোনো একটা পয়েন্টে এই সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য সারফেস অ্যাট দ্যাট পয়েন্ট। ব্যাপারটা তাহলে কি হলো? আমি যেটা বললাম সেটাকে যদি আমি পয়েন্টের টার্মে লিখি, তাহলে 7 প্রপার্টি হচ্ছে কি, দ্য সারফেস ডেনসিটি অফ চার্জ অ্যাট এ পয়েন্ট অন এ কন্ডাক্টিং সারফেস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য সারফেস অ্যাট দ্যাট পয়েন্ট। ধরো তোমাকে একটা স্ফিয়ার দেওয়া হয়েছে, তুমি চিন্তা করে দেখো একটা স্ফিয়ারের সারফেসের প্রত্যেকটা পয়েন্ট স্ফিয়ারের সেন্টার থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে। তার মানে স্ফিয়ারের সারফেসের প্রত্যেকটা পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার কিন্তু সেম। তুমি যদি একটা সিলিন্ডার কনসিডার করো, সিলিন্ডারের কার্ভ সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্ট সিলিন্ডারের যে অ্যাক্সিস তার থেকে ইকুয়াল ডিস্টেন্সে। কিন্তু তোমাকে যদি একটা কিউবিকাল শেপেড কোনো স্ট্রাকচার দেওয়া হয়, একটা কিউবের তুমি দেখো কর্নারগুলো সেন্টার অফ দ্য কিউবের থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে। এবার তুমি কর্নার থেকে যত কোনো একটা সারফেসের মিড পয়েন্টের দিকে আসবে তত দেখো ডিস্টেন্সটা কমতে থাকবে। তাহলে তুমি যখন একটা চার্জ কোনো কন্ডাক্টরের মধ্যে প্রোভাইড করবে, সেটা তুমি কন্ডাক্টরের থেকে চার্জ ইলেকট্রনকে রিমুভ করো বা ইলেকট্রন সাপ্লাই করো, তুমি কি দেখবে, যদি কন্ডাক্টরটার শেপ হয় স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল, চার্জটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে ওভার দ্য সারফেস অফ দ্য তোমার স্ফেরিক্যাল কন্ডাক্টর অর সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর। কারণ স্ফেরিক্যাল সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্ট স্ফিয়ারের সেন্টার থেকে ইকুয়াল ডিস্টেন্সে, সিলিন্ড্রিক্যাল সারফেস মানে একটা সিলিন্ডারের কার্ভ সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্ট সিলিন্ডারের অ্যাক্সিস থেকে ইকুয়াল ডিস্টেন্সে। তাহলে এখানে রেডিয়াস অফ কার্ভেচারটা সেম থাকার জন্য প্রত্যেকটা পয়েন্টে সারফেস চার্জ ডেনসিটি সেম, চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। কিন্তু যদি একটা 3 ডাইমেনশনাল তোমার রেক্ট্যাঙ্গুলার ব্লক দেওয়া হয়, তাহলে কিন্তু 3 ডাইমেনশনাল রেক্ট্যাঙ্গুলার ব্লকের সারফেসের উপর পয়েন্টগুলো সেন্টার থেকে ইকুয়াল ডিস্টেন্সে নয়। তখন তুমি দেখবে সারফেস চার্জ ডেনসিটি কিন্তু ভ্যারি করছে। কিভাবে ভ্যারি করবে? ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য সারফেস অ্যাট দ্যাট পয়েন্ট। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? আচ্ছা, এবারে একটা জিনিস মনে রাখবে, ম্যাটার ছাড়া চার্জ কিন্তু কখনো এক্সিস্ট করতে পারে না, কারণ প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এদের সবারই কিন্তু ডেফিনিট মাস আছে। কিন্তু মাস উইদাউট এ নেট চার্জ এক্সিস্ট করতে পারে। কিন্তু এই জায়গা থেকে সবসময় মনে রাখবে, যদিও ভ্যালুটা এক্সট্রিমলি স্মল,
কিন্তু যখনই তুমি একটা চার্জড অবজেক্টকে কনসিডার করবে, নিউট্রাল অবজেক্টের রেসপেক্টে চার্জড অবজেক্টের মাস কিন্তু সবসময় চেঞ্জড হবে। যদি তুমি ইলেকট্রন রিমুভ করে নাও, মানে পজিটিভলি চার্জ করো, তাহলে মাস কমে যাবে। যদি ইলেকট্রন অ্যাড করো, নেগেটিভলি চার্জ করো, মাস কিন্তু ইনক্রিজ করবে। তাহলে আমাদের 8th পয়েন্ট কি? চার্জ ক্যানট এক্সিস্ট উইদাউট মাস, বাট মাস ক্যান এক্সিস্ট উইদাউট এ নেট চার্জ। দ্যাট ইজ ওয়াই when a body gets charged, এটা রিপিট হয়ে গেছে, when a body gets charged, its mass changes. এবারে আমরা তো এখানে স্ট্যাটিক চার্জ নিয়ে ডিসকাস করব, কিন্তু তাও তোমাকে এটা বলে রাখছি, এখানে স্ট্যাটিক চার্জ তার সারাউন্ডিং এ একটা ফিল্ডকে ক্রিয়েট করে, যেখানে তুমি সেই চার্জের এফেক্ট বা ইনফ্লুয়েন্সকে তুমি রিয়েলাইজ করতে পারবে। সেই ফিল্ডটাকে বলি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। চার্জ যখন রেস্টে থাকে, তখন চার্জকে সারাউন্ড করে রেখে তৈরি থাকে ইলেকট্রিক ফিল্ড। কিন্তু এই চার্জটা যখন মুভ করে, তখন এই ইলেকট্রিক ফিল্ডের সাথে ও আরেকটা ফিল্ড ডেভেলপ করে, যাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড, যেটা তোমরা ইলেকট্রোম্যাগনেটিজম পার্টে ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্টের মধ্যে দেখতে পাবে, যেখানে আমরা দেখব কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে কন্ডাক্টরের সারাউন্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ হয়, যেটা তুমি অলরেডি ক্লাস 10-এ কিছুটা পার্ট পড়ে এসছো। তাহলে 9th পয়েন্ট আমাদের কি হলো? চার্জ অ্যাট রেস্ট প্রডিউসেস অ্যান ইলেকট্রিক ফিল্ড অ্যারাউন্ড ইট, বাট এ মুভিং চার্জ প্রডিউসেস ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস অ্যারাউন্ড ইট। এবার যদি তুমি চার্জকে অ্যাক্সিলারেট করো, তাহলে তুমি দেখবে ওই চার্জের থেকে এনার্জি রেডিয়েটেড হচ্ছে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার মানে মনে রাখবে, অ্যাক্সিলারেটেড চার্জ রেডিয়েটস এনার্জি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এইগুলো হলো আমাদের প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জ। ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা যখন হিট পড়েছি, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, সেখানে গুড কন্ডাক্টর অফ হিট, ব্যাড কন্ডাক্টর অফ হিট পড়েছি, কন্ডাক্টর, ইনসুলেটর। ঠিক একই রকম ভাবে আমরা এখানেও কন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটরস বলে দুটো পার্ট পাব। এবারে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে ডিসকাস করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি পড়েছি, যে এখানে চার্জটা মুভ করবে না, কিন্তু চার্জ অবজেক্টের মধ্যে দিয়ে মুভ করতে পারে। যেটা আমরা দেখতে পেলাম যে একটা চার্জ কন্ডাক্টরের সারফেসে সবসময় চার্জ রিসাইড করে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে চার্জ শুধু, ইলেকট্রিক চার্জ শুধু একটা অবজেক্টের মধ্যে এক্সিস্ট করে তা নয়, এ অবজেক্টের মধ্যে দিয়ে মুভ করতে পারে। কিন্তু ইলেকট্রিক চার্জ কতটা মুভ করবে বা কন্ডাক্টেড হবে বিভিন্ন মেটেরিয়ালের মধ্যে দিয়ে, সেটা ডিফার করে তাদের রেসপেক্টিভ এবিলিটির উপর। তাহলে আমরা প্রথমে কি বলবো কন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটরস এই টপিকটা পড়ার আগে, যে ইলেকট্রিক চার্জ ক্যান নট অনলি এক্সিস্ট অন অ্যান অবজেক্ট, বাট ইট ক্যান অলসো মুভ থ্রু অ্যান অবজেক্ট। হাউএভার, materials differ vastly in their abilities to allow electric charge to move or be conducted through them. এবারে কিভাবে, কত ইজিলি বা কতটা ডিফিকাল্টি ফেস করে ইলেকট্রিক চার্জ কন্ডাক্টেড হবে, এর উপর বেস করে মেটেরিয়ালসকে ক্লাসিফাই করা হলো। কিভাবে ক্লাসিফাই করা হলো? এদেরকে ক্লাসিফাই করা হলো অ্যাজ কন্ডাক্টরস, ইনসুলেটার্স, সেমিকন্ডাক্টরস, তোমার মেটালয়েডস যেটাকে সেমি মেটালস বলা হয়, অ্যান্ড ডাই ইলেকট্রিক্স, ডিপেন্ডিং আপন দ্য ইজ উইথ হুইচ ইলেকট্রিক চার্জেস ক্যান ফ্লো থ্রু দেম।
সেমিকন্ডাক্টর আমরা আমাদের এই টোটাল ক্লাস 12 এর সিলেবাসে একদম লাস্টে ইন ডিটেলে পড়বো, ওর মেকানিজমটা কমপ্লিটলি ডিফারেন্ট। এবারে এদের মধ্যে কন্ডাক্টর আমি কাকে বলবো? কন্ডাক্টর হচ্ছে সেই সাবস্টেন্সগুলো যার মধ্যে দিয়ে ইলেকট্রিক চার্জ ভেরি ইজিলি এবং রেডিলি কন্ডাক্ট করতে পারে। কিরকম? মেটালের মধ্যে তুমি যদি কপার কনসিডার করো, অ্যালুমিনিয়াম কনসিডার করো, সিলভার, গোল্ড, এরা হচ্ছে এক্সিলেন্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টার্স। এই জন্য তুমি দেখবে ইলেকট্রিক্যাল ওয়ারিং এ এই জাতীয় মেটেরিয়াল ইউজ করা হয়। গোল্ড এবং সিলভার কন্ট্যাক্টস থাকে ফোনের মধ্যে, এক্সপেন্সিভ ফোনের মধ্যে। এবার ওয়্যার তো গোল্ড বা সিলভার দিয়ে তৈরি করা যাবে না নীলাদ্রি, তাহলে তো হিউজলি এক্সপেন্সিভ হয়ে যাবে। সেখানে কপার, অ্যালুমিনিয়াম আমরা ইউজ করি, কারণ এরা হচ্ছে মেটালের মধ্যে সব থেকে ভালো কন্ডাক্টিং বিহেভিয়ার শো করে। তাহলে আমি কি বলবো? কন্ডাক্টর কাদেরকে? দ্য সাবস্টেন্সেস হুইচ রেডিলি কন্ডাক্ট ইলেকট্রিক চার্জ আর দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টার্স। যেটা তোমাকে বললাম, কপার, অ্যালুমিনিয়াম, সিলভার, গোল্ড, দে আর এক্সিলেন্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টার্স। এবারে কিছু এক্সেপশন আছে, বাট অলওয়েজ রিমেম্বার, গুড থার্মাল কন্ডাক্টার্স আর অলওয়েজ গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টার্স। তাহলে এর যারা অপোজিট হবে তারাই হবে ইলেকট্রিক্যাল ইনসুলেটার্স। তার মানে আমরা কি বলবো? মেটেরিয়ালস দ্যাট উইল কন্ডাক্ট ইলেকট্রিক চার্জ ভেরি পুয়ারলি উইল বি টার্মড অ্যাজ ইলেকট্রিক্যাল ইনসুলেটার্স। রাবার, প্লাস্টিক, পোর্সেলিন, ড্রাইউড, এরা হচ্ছে কিন্তু দেখো কমন ইলেকট্রিক্যাল ইনসুলেটার। তাহলে আমি কি বলছি? মেটেরিয়ালস দ্যাট কন্ডাক্ট ইলেকট্রিক চার্জ পুয়ারলি আর নোন অ্যাজ ইলেকট্রিক্যাল ইনসুলেটার্স। কমন এক্সাম্পল যেগুলো তোমাকে বললাম সেগুলো। এবার তুমি চিন্তা করে দেখো, রাবার, প্লাস্টিক, এগুলো আমরা ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর কোটিং হিসাবে ইউজ করি, যাতে করে ইলেকট্রিক চার্জ আনওয়ান্টেড প্লেসে না তোমার লিক করে যেতে পারে। আর জেনারেলি তুমি কি দেখবে? থার্মাল ইনসুলেটারস ইলেকট্রিক্যাল ইনসুলেটারও বটে। তাহলে এখান থেকে আমরা লাস্টে বলছি, ইনসুলেটার সাচ অ্যাজ দ্য রাবার অর প্লাস্টিক দ্যাট কোটস ইলেকট্রিক্যাল ওয়ারিং prevent electric charge from going where it is not required, and in general thermal insulators are also electrical insulators. এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার কোয়েশ্চেন হচ্ছে, এই কন্ডাক্টার্স অ্যান্ড ইনসুলেটারের মধ্যে ডিফারেন্সটা কেন হলো, কি কারণের জন্য হলো? তাহলে এবার আমরা ডিসকাস করব ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক্যাল কন্ডাক্টার্স অ্যান্ড ইনসুলেটার্স। এই ডিফারেন্সটা হচ্ছে স্ট্রিক্টলি রিলেটেড টু দ্য অ্যাটমিক স্ট্রাকচার। তাই জন্য বলা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক্যাল কন্ডাক্টার্স অ্যান্ড ইনসুলেটার্স ইজ রিলেটেড টু অ্যাটমিক স্ট্রাকচার। এবার আমরা একটু অ্যাটমিক স্ট্রাকচারের দিকে যাই। কি দেখে এসছি? নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রনস রিভলভ করছে ইন ডেফিনিট ফিক্সড অরবিট। তাহলে আউটার অরবিটসে যে ইলেকট্রনস গুলো রয়েছে তাদের উপর পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স উইক কম্পেয়ার টু দ্য অ্যাট্রাকটিভ ফোর্স অন দ্য ইলেকট্রনস হুইচ আর ইন দ্য ইনার অরবিটস। তাহলে আমি কি বলবো? As electrons revolve round the nucleus, those in the outer orbits experience a weaker force of attraction to the nucleus as compared to those in the inner orbits. আউটারমোস্ট ইলেকট্রনের নাম কি বলেছি? ভ্যালেন্স ইলেকট্রনস। তাহলে এদের উপর পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে লিস্ট। তার মানে এদেরকে ইনার অরবিটের ইলেকট্রনের রেসপেক্টে তুমি ইজিলি ডিটাচ করতে পারবে ফ্রম দ্য অ্যাটমিক স্ট্রাকচার। তাহলে আমরা কি বলছি? সো দ্য আউটারমোস্ট ইলেকট্রনস which are also known as valence electrons can be dislodged more easily than the inner ones.
গুড কন্ডাক্টরের মধ্যে কি হয়, এই ভ্যালেন্স ইলেকট্রনের কিছু ভ্যালেন্স ইলেকট্রন ডিটাচড হয়ে যায় তার পেরেন্ট অ্যাটমের থেকে এবং ফ্রিলি মেটেরিয়ালের মধ্যে এরা মুভ করতে পারে। এদেরকে আমরা বলি হচ্ছে ফ্রি ইলেকট্রনস। যে মেটেরিয়ালের মধ্যে এই ফ্রি ইলেকট্রনসের নাম্বার যত বেশি হবে, তুমি মনে রাখবে সে হচ্ছে তত গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি। তাহলে পরে আমি কি বলছি, ইন এ গুড কন্ডাক্টর some valence electrons get detached from a parent atom and wander relatively freely throughout the material. এবারে তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো যে একটা অ্যাটমের থেকে কতগুলো নাম্বার অফ ইলেকট্রনস ডিটাচড হবে। দেখা গেছে জেনারেলি যে এই নাম্বারটা 1 থেকে 3 এর মধ্যে এক্সিস্ট করে, কিন্তু এক্স্যাক্ট নাম্বার যদি তোমাকে পেতে হয় তাহলে তোমাকে সেই মেটেরিয়ালের নেচারকে কনসিডার করতে হবে। তাহলে যেটা বললাম দেখো সেটাই লেখা হচ্ছে যে ইউজুয়ালি দ্য নাম্বার অফ ইলেকট্রনস ডিটাচড ফ্রম ইচ অ্যাটম ইজ ইন বিটুইন 1 and 3, বাট এক্স্যাক্ট নাম্বার উইল ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল। এবারে ধরো তুমি এটা তোমাকে ধরো নেগেটিভলি চার্জ অবজেক্ট দেওয়া হয়েছে আর এটা পজিটিভলি চার্জ অবজেক্ট দেওয়া হয়েছে। তুমি এই নেগেটিভলি চার্জ আর পজিটিভলি চার্জ অবজেক্টের মধ্যে একটা কন্ট্যাক্ট এস্টাবলিশ করলে বাই ইউজিং এ কন্ডাক্টিং রড, তাহলে তুমি কি দেখবে? তুমি দেখবে রডের যে এন্ডটা, কন্ডাক্টিং রডের যে এন্ডটা নেগেটিভলি চার্জড অবজেক্টের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে, সেই এন্ড থেকে পজিটিভলি চার্জ কন্ডাক্টিং, তোমার পজিটিভলি চার্জ অবজেক্টের সাথে কন্ট্যাক্টে থাকা ওই কন্ডাক্টিং রডের এন্ডের দিকে ইলেকট্রনস গুলো ভেরি ইজিলি ফ্লো করে যাচ্ছে। তার কারণ দ্য কমিউনিকেটিং রড ইজ মেড আপ অফ এ কন্ডাক্টিং মেটেরিয়াল। তাহলে সেটাই দেখো বলা হচ্ছে when one end of a conducting rod is placed in contact with a negatively charged object and the other end is in contact with a positively charged object, the free electrons, ওই যে ফ্রি ইলেকট্রন যারা কোনো অরবিটাল স্ট্রাকচারের মধ্যে নেই, যারা ডিসলজড হয়ে গেছে, they can move readily away from the negative end towards the positive end. তাহলে গুড কন্ডাক্টরের মধ্যে এই অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রনস হচ্ছে লার্জ। ইনসুলেটারে এর ঠিক অপোজিট। ইনসুলেটারে কি হয়, এই ফ্রি ইলেকট্রনসের নাম্বারটা হচ্ছে এক্সট্রিমলি স্মল। যদি তুমি অ্যাকর্ডিং টু থিওরি যাও তাহলে ইনসুলেটর হবে সেই টাইপ অফ মেটেরিয়াল যার মধ্যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস হবে 0। তার মানে অল দ্য ইলেকট্রনস শুড রিমেন বাউন্ড টু ইটস পেরেন্ট অ্যাটম। কেউ অরবিটাল স্ট্রাকচার থেকে বাইরে বেরোতে পারছে না। তাহলে আমি কি বলবো, ইন অ্যান ইনসুলেটর দেয়ার আর ভেরি ফিউ ইলেকট্রনস হুইচ আর ফ্রি টু মুভ থ্রু আউট দ্য মেটেরিয়াল। ভার্চুয়ালি মানে বেসিক্যালি থিওরিটিক্যালি ইউ ক্যান কনসিডার ইট দ্যাট এভরি ইলেকট্রন রিমেন্স বাউন্ড টু ইটস পেরেন্ট অ্যাটম। তাহলে যেখানে ফ্রি ইলেকট্রনস নেই সেখানে ফ্লো অফ চার্জ এটা অলমোস্ট হয়ে যাবে 0। তার মানে তুমি যদি এই পজিটিভলি চার্জড অবজেক্ট আর নেগেটিভলি চার্জ অবজেক্টকে কানেক্ট করো বাই ইউজিং অ্যান ইনসুলেটিং রড, তাহলে তুমি দেখবে দেয়ার উইল অলওয়েজ বি এ ভেরি লিটল ফ্লো অফ চার্জ থ্রু দ্যাট ইনসুলেটিং রড when you have contacted the two oppositely charged bodies by using this non-conducting or insulating rod. তাহলে এই যে আমরা এত কিছু ডিসকাস করলাম, এখান থেকে আমরা ফাইনালি কি কনক্লুড করব? আমরা এখান থেকে যে কনক্লুশনটা ড্র করব সেটা হচ্ছে
ইলেকট্রিক্যাল কন্ডাক্টারস তাহলে সেই টাইপ অফ মেটেরিয়াল যার মধ্যে কিছু ইলেকট্রনস ফ্রি, যারা কোনো অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে বাউন্ডেড নয়, এবং যারা মেটেরিয়ালের মধ্যে ফ্রিলি মুভ করতে পারে। আর ইলেকট্রিক্যাল ইনসুলেটর হচ্ছে সেই টাইপ অফ মেটেরিয়াল যার মধ্যে সমস্ত ইলেকট্রন অ্যাটমের সাথে বাউন্ডেড রয়েছে, তার মানে সেখানে কোনো ফ্রি ইলেকট্রনস নেই, তারা ফ্রিলি থ্রু আউট দ্য মেটেরিয়াল মুভ করতে পারে না। তাহলে এটাই যদি আমি লিখি তাহলে কি বলছি, we can conclude that electrical conductors are materials in which some of the electrons are free electrons that are not bound to atoms and can move relatively freely through the material, and electrical insulators are materials in which all electrons are bound to atoms and cannot move freely through the material. তাহলে কন্ডাক্টারস এন্ড ইনসুলেটারস ব্যাপারটা ক্লিয়ার হলো তোমার কাছে? হ্যাঁ স্যার। এইবার আমরা একটা কন্ডাক্টরকে চার্জড করব। চার্জড অবজেক্ট এতক্ষণ ধরে বলে আসছি। কি কি ভাবে আমরা একটা কন্ডাক্টরকে চার্জ করতে পারি, তাহলে এবার আমরা ডিসকাস করব মেথডস অফ চার্জিং এ কন্ডাক্টর। আমরা চার্জিং বাই ফ্রিকশন এটা ইউজ করতে পারি, চার্জিং বাই কন্ট্যাক্ট বা যেটাকে বলা হয় চার্জিং বাই কন্ডাকশন এটা ইউজ করতে পারি, আর আরেকটা মেকানিজম আমরা দেখব সেটাকে আমরা নাম দেব চার্জিং বাই ইন্ডাকশন। সেখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট হবে না, কিন্তু স্টিল আমরা একটা নিউট্রাল অবজেক্টকে ইলেকট্রিক্যালি চার্জড অবজেক্টে কনভার্ট করতে পারবো। কিভাবে করব আমরা গ্র্যাজুয়ালি দেখি। তাহলে ফার্স্টে আমরা চার্জিং বাই ফ্রিকশনটাকে কনসিডার করি, যেটা নিয়ে আমরা এই টপিকটা স্টার্ট করেছিলাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো ধরো ইনসুলেটিং বডিজ রয়েছে, এদেরকে রাব করা হচ্ছে এগেনস্ট ইচ আদার, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমরা কি অবজার্ভ করব, সাম ইলেকট্রনস উইল বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার। তুমি কেমিস্ট্রিতে ফটো ইলেকট্রিক এফেক্ট পড়েছো ক্লাস 11-এ? হ্যাঁ সেখানে ওয়ার্ক ফাংশন বলে একটা টার্ম পড়েছিলে, মনে আছে? হ্যাঁ। ওয়ার্ক ফাংশন কি ছিল? ওয়ার্ক ফাংশন হচ্ছে একটা কোনো মেটালের সারফেস থেকে একটা ইলেকট্রনকে আমাকে যদি ফ্রি করতে হয়, মানে ইলেকট্রনকে যদি লিবারেট করতে হয় ফ্রম দ্যাট সারফেস, তাহলে প্রত্যেকটা মেটালে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি আছে, যেটা দিলে ফ্রি ইলেকট্রনস গুলো লিবারেটেড হবে ফ্রম দ্য সারফেস অফ দ্য মেটেরিয়াল। সেটাকেই আমরা বলেছিলাম ওয়ার্ক ফাংশন, তাই তো? হ্যাঁ এবারে এই যে তুমি চার্জিং বাই ফ্রিকশন করছো, তুমি দেখতে পাচ্ছ একটা অবজেক্ট পজিটিভলি চার্জ হচ্ছে, একটা অবজেক্ট নেগেটিভলি চার্জ হচ্ছে। কেন? যে দুটো অবজেক্টকে তুমি একটাকে আরেকটার এগেনস্টে রাব করছো, এদের মধ্যে যে কোনো একটা অবজেক্টের আরেকটা অবজেক্টের রেসপেক্টে ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা হচ্ছে লো। তাহলে এই লোয়ার ওয়ার্ক ফাংশনের জন্য এটা ইজিলি ইলেকট্রনকে লুজ করবে। যখন আমরা গ্লাস রডকে সিল্ক ক্লথ দিয়ে রাব করেছিলাম, গ্লাস রডের মধ্যে কোন চার্জ ডেভেলপ করেছিল নীলাদ্রি? পজিটিভ চার্জ, তাই তো? তার মানে গ্লাস রড কি ইলেকট্রন লুজ করেছিল। তার মানে সিল্কের রেসপেক্টে গ্লাস রডের লোয়ার ওয়ার্ক ফাংশন হওয়ার জন্য ও ইলেকট্রন লুজ করেছিল এবং পজিটিভলি চার্জড হয়ে গিয়েছিল। আর ও যে ইলেকট্রনটা লুজ করেছিল সেটাই সিল্ক ক্লথটা গেইন করেছিল, তাহলে সেটা হয়ে গেছিল নেগেটিভলি চার্জ। তাহলে এটাকেই আমি এবারে এই মেথডের মধ্যে নিয়ে আসছি। তাহলে আমি কি বলছি, যে দুটো ইনসুলেটিং বডিকে রাব করা হচ্ছে এগেনস্ট ইচ আদার, তার মধ্যে যে বডিটার লোয়ার ফাংশন হচ্ছে লোয়ার, সেখানে কি বলা হচ্ছে, দ্য বডি হুইচ হ্যাজ এ লোয়ার ওয়ার্ক ফাংশন। যে লোয়ার ওয়ার্ক ফাংশনের ডেফিনেশনটা আমি বলে দিয়েছি, যে দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড
টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য সারফেস অফ দ্যাট মেটাল অ্যান্ড সেট ইট ফ্রি। মানে তুমি ইলেকট্রনকে লিবারেট করছো ফ্রম দ্য সারফেস অফ দ্য মেটাল। So the body which will have lower work function will lose electrons and will become positively charged, and the body which will gain electrons will become negatively charged. তাহলে আমরা এখান থেকে বলছি as a result one of those two bodies will become positively charged, the other one is negatively charged, and the magnitude of the charge on the two bodies are always equal. যতটা গ্লাস রড যে অ্যামাউন্টে ইলেকট্রন লুজ করবে, সিল্ক ক্লথ সেম অ্যামাউন্টের ইলেকট্রনকে গেইন করবে। তাহলে অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ, অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ সব সময়তে ইকুয়াল হবে। তাহলে এই যে ইলেকট্রিসিটিটা আমরা পেলাম বাই রাবিং অর ফ্রিকশন ইজ আওয়ার ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। এবার আমাদের একটা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ আছে, এটা তোমার মুখস্থ করার দরকার নেই, কিন্তু সিরিজটা জেনে রাখো যে এই ইলেকট্রোস্ট্যাটিক সিরিজে যদি তুমি দুটো বডিকে রাব করো এগেনস্ট ইচ আদার, তাহলে এই সিরিজের মধ্যে যে বডিটা অ্যাপিয়ার করবে আর্লিয়ার সে হবে পজিটিভলি চার্জ, আর যেটা অ্যাপিয়ার করবে লেটার সেটা হবে নেগেটিভলি চার্জ। তাহলে কি বলা হচ্ছে, ইন দ্য ফলোইং ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ if two bodies are rubbed together, এই সিরিজের মধ্যে যে কোনো দুটো বডি, the body which appears earlier will be charged positively and the one which appears later will be charged negatively. সেই সিরিজটা কি, সেই সিরিজটা হচ্ছে এই রকম। দেখো দেখো গ্লাস আগে সিল্ক পরে, তাই জন্য গ্লাস দিয়ে যখন তুমি সিল্ক আর গ্লাসের মধ্যে রাবিং করেছো তখন গ্লাস হয়েছে পজিটিভলি চার্জ, সিল্ক হয়ে গেছে নেগেটিভলি চার্জ। ঠিক আছে? হুম। যখন এবোনাইট রডকে ফার দিয়ে রাব করছো তখন এবোনাইট হচ্ছে নেগেটিভলি চার্জ, ফার হচ্ছে তোমার পজিটিভলি চার্জ। কেন? ফার দেখো প্রথমে আর এবোনাইট দেখো লাস্টে। যে কোনো দুটো অবজেক্টকে তুমি একটা আরেকটার এগেনস্টে রাব করো, তুমি দেখবে যেটা প্রিভিয়াস, যেটা আর্লিয়ার অ্যাপিয়ার করছে সেটা হবে পজিটিভলি চার্জ, আর যেটা লেটার অ্যাপিয়ার করছে সেটা হবে নেগেটিভলি চার্জ। তাহলে চার্জিং বাই ফ্রিকশনটা ক্লিয়ার, আর আমাদের বলার কিছু নেই। নীলাদ্রি, হুম। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবারে চলে আসো নেক্সট মেথড, চার্জিং বাই কন্ট্যাক্ট অর কন্ডাকশন। কিরকম একটা ফিগার দেখানো যাক। দেখো একটা মেটালিক স্ফিয়ার, প্রথমে মেটালিক স্ফিয়ারটা একটা নিউট্রাল অবজেক্ট ছিল, কোনো নেট চার্জ ছিল না, সেটা একটা ইনসুলেটিং স্ট্যান্ডের উপর রয়েছে। তার মানে এই মেটালিক স্ফিয়ারটার মধ্যে কোনোভাবে এক্সটার্নালি কোনো জায়গা থেকে চার্জ যেতে পারবে না। কি করা হয়েছে, একটা নেগেটিভলি চার্জ এবোনাইট রডকে এনে এই মেটাল স্ফিয়ারটার সঙ্গে টাচ করানো হলো। তাতে কি হবে, এবোনাইট রড নেগেটিভলি চার্জ মানে কি, এবোনাইট রডের মধ্যে এক্সেস অফ ইলেকট্রনস রয়েছে, তাহলে এই এক্সেস অফ ইলেকট্রনস এর কিছুটা এই মেটালিক স্ফিয়ারটার মধ্যে ট্রান্সফার্ড হবে। তাহলে আমরা ফার্স্ট পার্টে কি দেখছি, when a negatively charged ebonite rod is brought in contact with a metal sphere, যেটা ফিগার এতে দেখানো হয়েছে, some of the excess electrons from the rod are transferred to the sphere. এবারে সেকেন্ড পার্টে কি করা হচ্ছে, যেই ট্রান্সফারটা হয়ে গেল, তাহলে ইলেকট্রনসটা যেই মোমেন্টে মেটাল স্ফিয়ারে চলে এলো, ইলেকট্রনস গুলো রডটাকে তুমি রিমুভ করে দিলে, তাহলে এবার কি হবে, যে ইলেকট্রনগুলো এসেছে মেটাল স্ফিয়ারের মধ্যে এরা এবার একজন আরেকজনকে রিপেল করা শুরু করবে, এবং এরা এদের একটা আরেকটার থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে নিজেদেরকে তোমার সেপারেট করবে। তাহলে এরা স্প্রেড করে যাবে ওভার দ্য আউটার সারফেস অফ দ্য স্ফিয়ার। তাহলে নেক্সট স্টেপে কি দেখছি, ওয়ান্স দ্য ইলেকট্রনস আর অন দ্য মেটাল স্ফিয়ার অ্যান্ড দ্যাট এবোনাইট রড ইজ রিমুভড, the electrons repel one another and spread out over the surface of the sphere.
এবার যেহেতু স্ফিয়ারটা ইনসুলেটিং স্যান্ডের উপর সেট করা রয়েছে, তাহলে এই এক্সেস ইলেকট্রন আর্থে মুভ করতে পারবে না, কারণ আর্থ হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল লার্জেস্ট কন্ডাক্টর। তাহলে এই ইনসুলেটিং স্ট্যান্ড প্রিভেন্ট করছে দ্য ইলেকট্রনস হুইচ আর নাও অন দ্যাট মেটাল স্ফিয়ার টু ফ্লো টু দ্য আর্থ। তাহলে এই ফিগার বিতে আমরা কি অবজার্ভ করছি? দ্য স্ফিয়ার ইজ লেফট উইথ এ নেগেটিভ চার্জ, হোয়ার সি দ্য নেগেটিভ চার্জ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য সারফেস অফ দ্যাট স্ফিয়ার। কেন? কারণ তোমাকে একটু আগে বললাম ওই সারফেস চার্জ ডেন্সিটি বলার সময়তে, যে সারফেসের সেন্টার, তোমার কি বলে, স্ফিয়ারের সেন্টার থেকে ওর সারফেসে থাকা প্রত্যেকটা পয়েন্ট ইকুয়াল ডিস্টেন্সে আছে বলে রেডিয়াস অফ কার্ভেচার প্রত্যেকটা পয়েন্টের সেম। তাই জন্য একটা স্ফিয়ারকে তুমি যখনই ইলেকট্রিক্যালি চার্জ করবে, সেটা সবসময় চার্জটা ওর সারফেসের উপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। তাহলে এখানে তুমি কি করলে? একটা অবজেক্টকে নেট ইলেকট্রিক চার্জ প্রোভাইড করলে। কিভাবে? এটাকে আরেকটা চার্জ অবজেক্টের কন্ট্যাক্টে এনে। তাহলে এখানে নিউট্রাল অবজেক্টটা যে প্রসেসে চার্জড হলো, এই প্রসেসটারই নাম হচ্ছে চার্জিং বাই কন্ট্যাক্ট। তাহলে এর ডেফিনেশন আমি কি বলবো? দ্য প্রসেস অফ গিভিং ওয়ান অবজেক্ট এ নেট ইলেকট্রিক চার্জ by placing it in contact with another charged object is known as charging by contact. এই অবধি ক্লিয়ার হলো? হুম। এবারে তুমি যদি এবোনাইট রডটাকে রিমুভ না করতে, তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে এই প্রসেস অফ ট্রান্সফার অফ চার্জ কতক্ষণ ধরে কন্টিনিউ করবে। এটা ঠিক আমাদের হিটের পার্টে, যেখানে আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম বলে একটা টার্মিনোলজি পড়েছিলাম, মনে পড়ছে? সেখানে আমরা কি দেখেছিলাম? যে দুটো ডিফারেন্ট টেম্পারেচারের অবজেক্টকে যদি আমরা একটা আরেকটার সাথে থার্মাল কন্ট্যাক্টে রাখি, তাহলে পরে ওদের মধ্যে হায়ার টেম্পারেচার বডির থেকে লোয়ার টেম্পারেচার বডির দিকে হিটটা ট্রান্সফার্ড হবে। কতক্ষণ অবধি হবে? যতক্ষণ না দুটো অবজেক্টের টেম্পারেচার সেম হয়, তার মানে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা অ্যাচিভড হয়। তো সেখানে টেম্পারেচার একটা ডিসাইডিং ফ্যাক্টর ছিল, কতটা টাইম ধরে হিটটা ফ্লো হবে। এখানে তো হিট ফ্লো হচ্ছে না, এখানে চার্জ ফ্লো হচ্ছে। তাহলে এখানে নিশ্চয়ই আর টেম্পারেচার সেই রোল প্লে করবে না, কিন্তু টেম্পারেচারের মতন এখানে আরেকটা ডিসাইডিং ফ্যাক্টর আছে, যার নাম হচ্ছে পোটেনশিয়াল। এই এবোনাইট রডটাকে তুমি যদি মেটাল স্ফিয়ারের সঙ্গে কন্ট্যাক্টে রেখে দিতে, তাহলে তুমি অবজার্ভ করতে, যতক্ষণ না অবধি এই এবোনাইট রডের পোটেনশিয়াল আর মেটালিক স্ফিয়ারের পোটেনশিয়াল এক্স্যাক্টলি সেম হচ্ছে, ততক্ষণ অবধি এই দুটো অবজেক্টের মধ্যে প্রসেস অফ ট্রান্সফার অফ চার্জটা কন্টিনিউ করত। যেই এবোনাইট রড আর মেটাল স্ফিয়ারের পোটেনশিয়াল সেম হয়ে যেত, আর কোনো ফার্দার নেগেটিভ চার্জ এবোনাইট রড থেকে মেটাল স্ফিয়ারের মধ্যে আসতো না। তার মানে আমরা বলবো the process of transfer of charge continues until the two bodies which are in contact with each other acquire the same potential. এই পোটেনশিয়াল টার্মটা তুমি ক্লাস 10-এ পড়েছো। এই পোটেনশিয়ালটা আমাদের আরো ডিটেলে এখানে পড়তে হবে ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে। তাহলে চার্জিং বাই কন্ডাকশন অর চার্জিং বাই কন্ট্যাক্ট ক্লিয়ার হয়েছে? হুম। এবার থার্ড আচ্ছা। মেথড। এবারে চার্জিং হবে, বাট দেয়ার উইল বি নো ডাইরেক্ট কন্ট্যাক্ট। এই প্রসেসটার নাম হচ্ছে চার্জিং বাই তোমার ইন্ডাকশন। ব্যাপারটা কিরকম? ফিগারটা দেখো। এই ফিগারের মধ্যে, ফিগার এ আর ফিগার বি এর মধ্যে কোথাও কি তুমি দেখতে পাচ্ছ
যে নেগেটিভলি চার্জড ওই এবোনাইট রডটার সাথে আমাদের এই মেটাল স্ফিয়ারের ডাইরেক্ট কোনো কন্ট্যাক্ট আছে দেখা যাচ্ছে? যাচ্ছে না। না। কিন্তু স্টিল মেটাল স্ফিয়ার দেখো চার্জড হচ্ছে, ইলেকট্রিক্যালি চার্জড হচ্ছে। প্রসেসটা আমি ওয়ান বাই ওয়ান বলছি। প্রথম পার্টে কি করছো, ফিগারেতে কি দেখানো হচ্ছে যে তুমি একটা নেগেটিভলি চার্জডকে, ভুল বললাম, যে তুমি একটা নেগেটিভলি চার্জ রডকে একটা আনচার্জ মেটাল স্ফিয়ারের খুব কাছে নিয়ে আসছো, কিন্তু এদের মধ্যে ডাইরেক্ট তুমি কোনো কন্ট্যাক্ট এস্টাবলিশ করছো না। এই মেটাল স্ফিয়ারটা আগের বারের মতন একটা ইনসুলেটিং স্ট্যান্ডের উপর বসানো রয়েছে। এবারে মেটাল, মেটাল মানে কি? গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তার মানে এর মধ্যে ফ্রি ইলেকট্রনস রয়েছে। ফ্রি ইলেকট্রনস, ইলেকট্রন মানে কি? নেগেটিভলি চার্জ পার্টিকেল। রডের মধ্যে কি রয়েছে? নেগেটিভ চার্জ রয়েছে। তাহলে রডের চার্জ আর তোমার এই মেটাল স্ফিয়ারের মধ্যে যে ফ্রি ইলেকট্রনস রয়েছে এদের চার্জ সেম হবার জন্য এই ফ্রি ইলেকট্রনস গুলোকে এই নেগেটিভলি চার্জ রডের নেগেটিভ চার্জটা রিপেল করবে। তাহলে ফার্স্ট পার্টে আমরা কি দেখতে পাচ্ছি যে when a negatively charged rod is brought near, নিয়ার মানে কিন্তু এখানে মনে রাখতে হবে there is no direct contact between the negatively charged rod and that uncharged metal sphere. When a negatively charged rod is brought near an uncharged metal sphere which is placed on an insulating stand, the free electrons in the metal sphere are repelled by the excess electrons on the rod. যেই মোমেন্টে রিপেলড হবে সঙ্গে সঙ্গে ইলেকট্রনগুলো মেটাল স্ফিয়ারের মধ্যে কোন দিকে মুভ করবে? মুভ করবে অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ রড। এখানে অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ রড মানে কি? টুয়ার্ডস, দেখো, রাইট অফ দ্য মেটাল স্ফিয়ার মুভ করবে। তাহলে আমি কি বলবো? দ্য ফ্রি ইলেকট্রনস উইল শিফট টুয়ার্ড দ্য রাইট, দ্যাট ইজ অ্যাওয়ে ফ্রম দ্যাট চার্জ রড। এখন শুধুমাত্র কনসেন্ট্রেট করো অন ফিগার এ, ফরগেট অ্যাবাউট ফিগার বি অ্যান্ড ফিগার সি। এবারে দেখো ফিগার এতে ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রনসগুলো মেটাল স্ফিয়ারের এক্সট্রিম রাইটে এসে আছে। এরপরে এদের কিন্তু যাওয়ার আর কোনো জায়গা নেই। তার মানে আমরা কি বলতে পারি? দিস ইলেকট্রনস, ফ্রি ইলেকট্রনস হুইচ আর রিপেলড by the excess electrons on that negatively charged rod cannot escape from the sphere. কেন? বিকজ স্ফিয়ারটা প্লেস করা রয়েছে অন দ্য ইনসুলেটিং স্ট্যান্ড, সো দ্য সাপোর্টিং স্ট্যান্ড ইজ অ্যান ইনসুলেটার। আর কনসিডার করে নাও সারাউন্ডিং এয়ার ইজ এ ড্রাই এয়ার। ড্রাই এয়ার ইজ অলসো অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল অফ ইনসুলেটার। তাহলে এই চার্জটা আর এসকেপ করতে পারছে না। তাহলে তুমি ফার্স্ট ফিগার থেকে, ফিগার এ থেকে কি অবজার্ভ করছো? মেটালিক স্ফিয়ারের রাইট সারফেসে এক্সেস নেগেটিভ চার্জ অ্যাপিয়ার করেছে, আর লেফট সারফেসে মানে যেটা রয়েছে ক্লোজ টু দ্যাট নেগেটিভলি চার্জ রড সেখানে দেখো ডেফিসিয়েন্সি অফ নেগেটিভ চার্জ ক্রিয়েটেড হয়েছে। তার মানে সেখানে একটা নেট পজিটিভ চার্জ অ্যাপিয়ার করেছে অ্যাট দ্য লেফট সারফেস অফ দ্য মেটাল স্ফিয়ার। তাহলে আমরা সেটাকে কনসিডার করছি কি? সো উই গেট এক্সেস নেগেটিভ চার্জ অ্যাট দ্য রাইট সারফেস অফ দ্য স্ফিয়ার অ্যান্ড এ ডেফিসিয়েন্সি অফ নেগেটিভ চার্জ, দ্যাট ইজ এ নেট পজিটিভ চার্জ অ্যাট দ্য লেফট সারফেস। এই অবধি ক্লিয়ার হলো? হ্যাঁ। এবারে এই যে মেটাল স্ফিয়ারের মধ্যে লেফট ফেসে এক্সেস পজিটিভ নেট চার্জ রয়েছে, রাইট ফেসে এক্সেস নেগেটিভ চার্জ রয়েছে, তাহলে এই যে এক্সেস চার্জ যেটা মেটাল স্ফিয়ারের সারফেসের উপর অ্যাপিয়ার করেছে এদেরকে বলা হয় ইনডিউসড চার্জ। আর এই ইনডিউসড চার্জ কেন অ্যাপিয়ার করছে? ডিউ টু দ্য নেগেটিভলি চার্জ রড। তাহলে রডের চার্জটাকে বলা হয় ইনডিউসিং চার্জ, যারা ইনডিউস করছে ওই চার্জগুলোকে। তাহলে আমি কি বলবো?
These excess charges on the metal sphere are called induced charges, and charges on the rod are called inducing charges. তাহলে ইনডিউস চার্জ আর ইনডিউসিং চার্জের ডিফারেন্সটা ক্লিয়ার তোমার কাছে? ক্লিয়ার তো? হ্যাঁ। তার মানে এবার আমি কি বলতে পারছি, তাহলে অ্যাজ এ রেজাল্ট the part of the sphere which is nearest to that charge rod is now positively charged, and the part of the sphere which is farthest from that same charge rod is now negatively charged. তাহলে এই পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ রিজিয়নস যেটা ইনডিউসড হয়েছে উইদিন দ্যাট মেটাল স্ফিয়ার, it is due to the repulsive force between the negatively charged rod and the free electrons in the sphere. এবার তুমি যদি নেগেটিভলি চার্জ রডটাকে রিমুভ করতে শুধুমাত্র ফিগার এটাকেই কনসিডার করো, তাহলে তুমি কি দেখতে পেতে, এই মেটালিক স্ফিয়ারের রাইট ফেসে যে ফ্রি ইলেকট্রনস গুলো ওখানে অ্যাকুমুলেটেড হয়ে আছে এরা আবার লেফটে ব্যাক করে আসতো, এসে আবার তোমার পজিটিভ চার্জের সাথে কম্বাইন করে নিউট্রাল কন্ডিশনটাকে রিস্টোর করতো। তার মানে তুমি এই এ পার্টে নেগেটিভলি চার্জ রডের প্রেজেন্সে যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ রিজিয়নস পেয়েছো সেটা ডিসঅ্যাপিয়ার করে যেত। তাহলে আমি কি বলছি, ইফ দ্য চার্জ রড ইজ রিমুভড দ্য ফ্রি ইলেকট্রনস শিফট ব্যাক টু দ্য লেফট and the original neutral condition is restored, that is the charge region disappear. এবারে ডিসঅ্যাপিয়ার করে গেলে তো আমার চার্জিং হলো না, তাহলে চার্জ করাতে হবে এই মেটাল স্ফিয়ারটাকে। তাহলে কি করব, আমি তো ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারছি না। তখন আমাদের কাছে সার্চ করা হলো যে আমাদের কাছে অ্যাভেলেবল লার্জেস্ট গুড কন্ডাক্টর কি হতে পারে যার মধ্যে আমি চার্জ দেব অথচ প্র্যাকটিক্যালি তার মধ্যে কোনো রকম চার্জের নেট চার্জ অ্যাপিয়ার করবে না। তার আনসার হচ্ছে আর্থ। আর্থ হচ্ছে তোমার কাছে অ্যাভেলেবল দ্য লার্জেস্ট কন্ডাক্টর এবং যেটাকে তুমি কনসিডার করতে পারো প্র্যাকটিক্যালি অ্যান ইনফাইনাইট সোর্স অফ এক্সট্রা ইলেকট্রনস, বা তুমি কনসিডার করতে পারো ইনফাইনাইট সিঙ্ক অফ আনওয়ান্টেড ইলেকট্রনস। তার মানে তুমি আর্থের মধ্যে যদি কিছুটা এক্সট্রা ইলেকট্রন দিয়েও দাও আর্থ চার্জ হবে না। আবার একই রকম ভাবে তুমি যদি দেখো যে আর্থের থেকে কিছু ইলেকট্রনস ফ্লো করে কোনো মেটেরিয়ালের মধ্যে ঢুকে যাচ্ছে তাহলেও আর্থ পজিটিভলি চার্জ হবে না। এইটাকে কাজে লাগিয়ে আমরা এবার সেকেন্ড ফিগার বিতে যাব। তাহলে আমরা কি মনে রাখবো যে আর্থ ইজ এ গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর and it is so large that it can act as a practically infinite source of extra electrons or sink of unwanted electrons. কার্নো সাইকেল পড়েছিলাম, সেখানে আমরা হিট রিজার্ভার, হিট সিঙ্ক এগুলো পড়েছিলাম হিট পাম্প পড়ার সময়। সেখানে আমরা তোমার হট রিজার্ভার আর কোল্ড রিজার্ভার যেটা পড়েছিলাম, যেখানে আমরা কি বলেছিলাম ইনফাইনাইট থার্মাল ক্যাপাসিটি। তার মানে আমি যদি ওখান থেকে কিছুটা হিট এক্সট্র্যাক্ট করি ওর টেম্পারেচার ফল করবে না, আবার যদি সিঙ্কের মধ্যে কিছুটা হিট দিই ওর টেম্পারেচার রাইজ করবে না। ঠিক একই লজিক এখানে আমি ইউজ করছি। এইবার আমরা সেকেন্ড ফিগার পার্ট বিতে আসব। আমরা এই যে লাস্ট কন্ডিশনটা পেলাম যেখানে আর্থকে আমরা কনসিডার করব যে ইট ইজ প্র্যাকটিক্যালি অ্যান ইনফাইনাইট সোর্স অফ এক্সট্রা ইলেকট্রনস অর অ্যান ইনফাইনাইট সিঙ্ক অফ আনওয়ান্টেড ইলেকট্রনস, এইটাকে এবার আমি কাজে লাগাচ্ছি। এবার কনসিডার করো ফিগার বি। ফিগার বির মধ্যে তুমি কি করছো, একটা মেটাল ওয়্যারকে নিয়েছো, তার একটা এন্ডকে তুমি কানেক্ট করেছো গ্রাউন্ডের সাথে
আর আরেকটা এন্ডকে কানেক্ট করেছো স্ফিয়ারের সাথে। যেই তুমি এটা করবে, তুমি এবার ওই যে রাইট মোস্ট সারফেসে যে ইলেকট্রনস গুলো, ফ্রি ইলেকট্রনস গুলো রিপেলড হয়েছিল, তাদেরকে তুমি একটা দেখো কন্ডাক্টিং পাথ প্রোভাইড করলে। ওরা এই পাথটাকে ফলো করে এই মেটালিক স্ফিয়ার থেকে এবার ওরা বাইরে বেরিয়ে আসবে এবং আর্থে যাবে, গিয়ে সেখানে এদেরকে ডিস্ট্রিবিউট করবে ওভার দ্য মাচ লার্জার সারফেস এরিয়া। তাহলে আমি কি পাচ্ছি সেকেন্ড ফিগারে, যে হোয়েন এ মেটাল ওয়ার ইজ অ্যাটাচড বিটুইন দ্য স্ফিয়ার অ্যান্ড দ্য গ্রাউন্ড, which is shown in our figure B, some of the free electrons will leave the metal sphere and they will distribute themselves over the much larger earth. কেন আর্থের সারফেস এরিয়া এই মেটাল স্ফিয়ারের রেসপেক্টে তো এক্সট্রিমলি লার্জ। মেটাল স্ফিয়ারের সারফেস এরিয়ার কোনো কম্প্যারিজনই হয় না। তাহলে ইলেকট্রন বেরিয়ে চলে গেল। এইবার তুমি যদি এই গ্রাউন্ডিং ওয়্যারটাকে রিমুভ করো এবং তারপর যদি তুমি এই নেগেটিভলি চার্জ রডটাকে রিমুভ করো, তাহলে পরে তুমি কি দেখবে, এই নেট পজিটিভ চার্জ এটা থেকে যাবে অন দ্য মেটাল স্ফিয়ার, যেটা দেখো ফিগার সিতে দেখানো হয়েছে। আগে নেগেটিভ চার্জ রড কিন্তু সরানো যাবে না, আগে গ্রাউন্ডিং ওয়্যারটাকে রিমুভ করবে, তারপর নেগেটিভলি চার্জ রডটাকে সরাতে হবে। তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, কেন স্যার? আমি যদি আগে নেগেটিভলি চার্জ রডটাকে সরিয়ে দিতাম, তুমি যদি আগে নেগেটিভলি চার্জ রডটাকে সরিয়ে দিতে, তাহলে পরে এই যে মেটাল স্ফিয়ারটা, ওর উপরে একটা এক্সেস পজিটিভ চার্জ রয়েছে। আর আর্থের সারফেসে, এক্ষুনি আমি কি বলেছি, আর্থের সারফেসকে তুমি কনসিডার করতে পারো অ্যান ইনফাইনাইট সোর্স অফ এক্সট্রা ইলেকট্রনস। তাহলে আর্থের সারফেসের রেসপেক্টে এই মেটাল স্ফিয়ারের একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকতো। তখন এই গ্রাউন্ডিং ওয়্যার দিয়ে ইলেকট্রনস গ্রাউন্ড থেকে আবার এই মেটাল স্ফিয়ারের মধ্যে ফ্লো করত, করে এসে এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করে দিত। এই জন্য আগে আমরা ওই নেগেটিভলি চার্জ রডটাকে রিমুভ করাবো না, আমরা প্রথমে গ্রাউন্ডিং ওয়্যারটাকে রিমুভ করাবো, তারপর নেগেটিভলি চার্জ রডটাকে রিমুভ করালে আমি দেখব ওই মেটাল স্ফিয়ারের মধ্যে একটা নেট পজিটিভ চার্জ থেকে গেল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কেন আমি আগে গ্রাউন্ডিং ওয়্যার ডিটাচ মানে রিমুভ করাচ্ছি, তারপর রডটাকে রিমুভ করাচ্ছি? এটা ক্লিয়ার হয়েছে তো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে পরে আমাদের নেক্সট পার্টে কি বলছি, যে ইফ দ্য গ্রাউন্ডিং ওয়্যার ইজ দেন রিমুভড followed by the negatively charged rod, a net positive charge is left on the metal sphere। দেখো যেটা ফিগার সিতে রয়েছে, এই চার্জটা এবার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এবার মজার ব্যাপার দেখো, এই টোটাল প্রসেসে নেগেটিভলি চার্জ রডের চার্জ কিন্তু কখনো চেঞ্জ করেনি, কিন্তু আর্থ একটা নেগেটিভ চার্জকে অ্যাকোয়ার করেছে, যেখানে এই নেগেটিভ চার্জের অ্যামাউন্টটা হচ্ছে ইকুয়াল ইন ম্যাগনিটিউড টু দ্য ইনডিউসড পজিটিভ চার্জ অন দ্যাট মেটালিক স্ফিয়ার। তাহলে আমরা কি বলছি, যে দ্য চার্জ অন দ্য নেগেটিভলি চার্জ রড হ্যাজ নট চেঞ্জ ডিউরিং দিস প্রসেস, দ্য আর্থ অ্যাকোয়ার্স এ নেগেটিভলি চার্জ দ্যাট ইজ ইকুয়াল ইন ম্যাগনিটিউড টু দ্য ইনডিউসড পজিটিভ চার্জ রিমেনিং অন দ্যাট মেটালিক স্ফিয়ার অর বল। তাহলে এখানে তুমি একটা অবজেক্টকে প্রোভাইড করছো নেট ইলেকট্রিক চার্জ উইদাউট টাচিং দ্য অবজেক্ট টু এ সেকেন্ড চার্জ অবজেক্ট। এই প্রসেসটার নাম হচ্ছে চার্জিং বাই ইন্ডাকশন। তাহলে আমি কি বলছি, দ্য প্রসেস অফ গিভিং ওয়ান অবজেক্ট এ নেট ইলেকট্রিক চার্জ উইদাউট টাচিং দ্য অবজেক্ট টু এ সেকেন্ড চার্জ অবজেক্ট is called charging by induction. ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা তুমি অপোজিট চার্জ নিয়েও করতে পারো।
আমরা এখানে কি নেগেটিভলি চার্জ রড নিয়ে কাজ করেছি। যদি পজিটিভলি চার্জ রড নিয়ে কাজ করতে তাহলে কি হতো, তখন মেটালিক স্ফিয়ারের লেফট ফেসে নেগেটিভ চার্জ থাকতো, রাইট ফেসে পজিটিভ চার্জ থাকতো। এইবার এখানে একটা কথা বলে রাখি যেটা অনেকের ভুল হয়। সেকেন্ড পার্টে তুমি কি করছো, এই মেটালিক স্ফিয়ারের সঙ্গে গ্রাউন্ডকে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করছো। এখানে আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি এই কানেকশনে ইলেকট্রনস বেরিয়ে যাচ্ছে ফ্রম দ্যাট মেটালিক স্ফিয়ার, বিকজ ইলেকট্রনস ক্যান ডিস্ট্রিবিউট দেমসেলস ওভার এ লার্জ কন্ডাক্টিং সারফেস। কিন্তু যদি অপোজিটটা হতো, যেখানে আমার চার্জ রডে রয়েছে পজিটিভ চার্জ আর মেটালিক স্ফিয়ারের লেফট এন্ডে মাইনাস রাইট এন্ডে প্লাস, তাহলে তুমি যদি গ্রাউন্ড করো তাহলে কি হবে, পজিটিভ চার্জ বেরিয়ে যাবে না, তোমার কাছে অ্যাপিয়ার করবে যে পজিটিভ চার্জ ইজ গেটিং ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য রাইট ফেস। কিন্তু কখনো মনে করবে না যে পজিটিভ চার্জ ওই ওয়্যারের মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে, না, উল্টো জিনিসটা হয়। তখন কি হয়, এই সারফেসের থেকে মানে আর্থের থেকে, আর যেহেতু তুমি একটা ইনফাইনাইট সোর্স অফ ফ্রি ইলেকট্রনস পাচ্ছ, ইলেকট্রনস এই ওয়্যার দিয়ে আর্থের থেকে মেটালিক সারফেসের মধ্যে ফ্লো করে ওই রাইট মোস্ট পার্টে বা রাইট সারফেসে যে পজিটিভ চার্জটা অ্যাকুমুলেটেড হয় সেটাকে নিউট্রালাইজ করে দেয়। তাহলে রাইট ফেসে আর কোনো পজিটিভ চার্জ থাকে না, শুধুমাত্র লেফট ফেসের মধ্যে নেগেটিভ চার্জ থাকে। এবার যখন তুমি গ্রাউন্ড ওয়্যারটাকে সরিয়ে রিমুভ করে ওই তোমার পজিটিভলি চার্জ রডটাকে সরিয়ে দেবে, তুমি দেখতে পাবে ওই নেগেটিভ চার্জটা ডিস্ট্রিবিউটেড হবে ওভার দ্যাট মেটালিক স্ফিয়ার। তাহলে মনে রাখবে কি, যে দিস প্রসেস, যেটা আমি তোমাকে বললাম, could also be used to give the sphere a net negative charge if a positively charged rod were brought near to the uncharged metal sphere without touching it. কিন্তু এখানে মনে রাখতে হবে, in this case the electrons would be drawn up from the ground through the grounding wire, যেখানে ইলেকট্রন গিয়ে ওই রাইট পার্টের বা রাইট সারফেসের এক্সেস পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করবে। তাহলে চার্জিং বাই ইন্ডাকশন ক্লিয়ার হলো। হুম। এই অবধি আজকে আমরা শেষ করছি নীলাদ্রি, ঠিক আছে।